ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ফাইট ফর লাভ ড্রামা দ্বিতীয় পার্টের গল্প নিয়ে এসেছি। এই পার্টের গল্পটা আমার এত বেশি ভালো লেগেছে। এই পার্টের কিছু কিছু জায়গাও অনেক বেশি রোম্যান্টিক। এই পার্টেই মূলত সমস্ত কনফিউশন, ভালোবাসার সূচনা সবকিছুই হয়ে গিয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে এবার গল্পে যাওয়া যাক। এই পর্বের শুরুতেই আমরা লেডি জুকে দেখতে পাই যে ওই ব্রোথেল হাউসে এসেছিল এবং সেখানে আমরা লুসিবাকেও দেখতে পাই। লুসিবার সঙ্গে কথা বলতেই মূলত ইয়ান এখানে এসেছিল, তবে ইয়ান এখানে লেডি জুকে দেখা মাত্রই চিনে ফেলেছিল। তো লেডি জু যতই লুসিবাকে একটু এন্টারটেইন করার চেষ্টা করছিল, ইয়ান ওকে ততই আটকে আটকে দেওয়ার চেষ্টা করছিল। মেবি ওর একটু রাগ হচ্ছিল যে এই ড্রেসে কেন সে এখানে আসবে। ওকে দেখে মনের ভিতরে আবার একটু বাটারফ্লাইও উঠছিল। রাত্রেবেলা যখন ওরা ফিরে আসছিল তখন লেডি জু ইয়ানকে বলে, আমি তোমার কাছ থেকে ডিভোর্স পেপারটা নিয়েছিলাম ঠিকই, তবে সেটা আমি অন্য কাজে লাগাবো বলে নিয়েছিলাম। এবারও ডিভোর্স পেপারটা ফেরত দিয়ে ইয়ানকে ভিতরে ডাকে, কারণ ওর মাথায় যে ক্লিপটা আটকে গিয়েছিল সেটাও খুলতে পারছিল না। তো ইয়ানকেই খুলে দিতে বলছিল। ইয়ানের তখন সেই প্রথমবার যখন লেডি জুকে দেখেছিল সেটা মনে পড়ছিল। ও খুলে টুলে যখন বাইরে বের হয়ে আসে ততক্ষণে ওরা বাড়িতে পৌঁছে গিয়েছে। তো ওদের যে সেকেন্ড ভাবি আর কি, মানে এখন তো লেডি জু বড় ভাবি আর এটা হলো সেকেন্ড ভাবি, মেজো ভাবি মেবি। তো মেজো ভাবি ওদেরকে জিজ্ঞেস করে তোমরা দুজন একসঙ্গে। লেডি জু তো ভুংবাং একটা বলে দেয় আর বলে যে রাস্তার ভিতরে দেখা হয়েছিল তাই ওরা একসাথে এসেছে। যাই হোক, এরপরে লেডি জু যখন ওর ঘরের সামনে আসে তখন একটা ছোট কিউট পাপিকে দেখতে পায়। তো ওই এই কুকুরের বাচ্চাটার নাম দেয় শাওচি, আর শাওচি কিন্তু ইয়ানেরও ডাক নাম। ইয়ান তো এতে খুবই রেগে যায়। লেডি জু এবার বাড়িতে ফিরে ওর দাসীর সঙ্গে গল্প করছিল যে আজকে ঠিক কি কি হয়েছে। আর এদিকে রুমের ভিতরে ইয়ানকে দেখতে পাই। ইয়ান লেডি জুর মাথায় যে ঝুমকোটা ছিল সেটা নিজের কাছে কিন্তু নিয়ে চলে এসেছে, আর এটা যতবারই দেখছে ততবারই ওর ভিতরে একটু কেমন কেমন ফিলিংস হচ্ছে, তাই ও ওটাকে এক জায়গায় ঝুলিয়ে দেয়। আর এদিকে পুরো শহরময় এটা ছড়িয়ে গিয়েছে যে ইয়ান নাকি ব্রোথেলে গিয়েছে। ওর বাবা ভাই মারা গেল মাত্র কিছুদিন হলো, আর এর ভিতরে এই ছেলেটা এতটাই বিগড়ে গিয়েছে যে ও এখন থেকেই ব্রোথেলে যাওয়া শুরু করেছে। আর এইসব কথা জিন বা ওর ফ্যামিলির লোকজন জানতে পারে। এবার ইয়ানকে ডাকা হয়। ইয়ানের ভাবিরা সবাই জিজ্ঞেস করে যে তাদের দেবর কি তাহলে কারো প্রেমে পড়েছে। এখন কোনো কিছুই তো স্বীকার করে না ইয়ান, এবং লেডি চুও ওদের ভুলভাল বুঝিয়ে ইয়ানকে কোনো রকমে বাঁচিয়ে দিয়ে চলে আসে। লেডি চু সেদিন ইয়ানের রুমে এসে দেখে ওর মাথার যে হেয়ারপিনটা ছিল সেটা আবার ইয়ান খুব সযত্নে ঝুলিয়ে রেখেছে। তো এই বিষয়ে লেডি চু কিছু বলে না। লেডি চু শুধু ওকে এটা বলতে এসেছে যে ওকে যেহেতু ছাড়াতে প্রিন্সেস হেল্প করেছে তাই প্রিন্সেসকে ও একটা থ্যাঙ্কস গিভিং পার্টি দিতে চায়। তো সেখানে ও বড় বড় সম্ভ্রান্ত পরিবারের সবাইকে আমন্ত্রণও করতে চায়। তো সের জন্য একটা লেটার লিখতে হবে, যেটা অনেকটা ইনভাইটেশন কার্ড আর কি। তো ইয়ানকে লিখতে বলা হয়। তো ইয়ান বলে ঠিক আছে। এবার ইয়ান যখন লিখছিল তখন সেই কুকুরটা, সেই কুকুরের ছানাটা এখানে চলে আসে, আর ইয়ান খুবই ভয় পেয়ে যায়। লেডি জু তখন বলে আমি তো জানতাম না গ্রেট বীর ইয়ান সে নাকি একটা কুকুরের বাচ্চাকে ভয় পায়। তাই ওই এটা নিয়ে একটু মজা নিতে থাকে আর বলতে থাকে ঠিক আছে, এই ইনভাইটেশন কার্ড আমি আগামীকালকে প্রিন্সেসের কাছে নিয়ে যাব। তো পরদিন ও সোজা প্রিন্সেসের কাছে চলে আসে। লেডি জুর বরাবরই সাহস একটু বেশি ছিল। সে প্রিন্সেসকে সোজা এসে বলে আপনি যেহেতু ইয়ানকে ছাড়াতে হেল্প করেছেন তাই আমি আপনার জন্য ইনভাইটেশন কার্ড নিয়ে এসেছি, আর সাথে আরও কিছু কার্ড নিয়ে এসেছি। মূলত এগুলো ছিল ওই যে অনেকটা তাস খেলার মতো কার্ড আর কি। তবে প্রিন্সেসের যেহেতু অনেকগুলো ফলোয়ার আছে তো তাদের ছবি দিয়ে এই কার্ডগুলো বানানো হয়েছে। এখানে হ্যান্ডমেড কার্ডটা সব থেকে বেশি পছন্দ হয়েছিল প্রিন্সেসের এরকম একটা ইউনিক গিফট পেয়ে সত্যিই ভালো লাগে, আর সে মনে মনে ঠিকই করে নিয়েছিল যে ওই ইনভাইটেশন কার্ডটা অ্যাকসেপ্ট করবে। লেডি চু যখন চলে আসে তখন বাইরে হানমেইয়ের সঙ্গে দেখা হয়। তো হানমেই তখন নিজের পক্ষ থেকে একটা স্যাশে উপহার দেয় লেডি চুকে, আর বলে যে প্রিন্সেসের তরফ থেকেই দিয়েছে। লেডি চু যদিও এটা নিতে চায়নি, কিন্তু তারপরেও যখন প্রিন্সেসের নাম বলা হয়েছে তাই ও এটা নিয়ে নেয়। কিন্তু এদিকে প্রিন্সেসের মনে মনে একটু সন্দেহ হচ্ছে যে হানমেই না জানি আবার লেডি চু এর প্রেমে পড়ে যায়। তো প্রিন্সেস ওকে একটু দেখে দেখে রাখছিল, যদিও হানমেই খুবই কোল্ড স্বভাবের, সে প্রিন্সেসকেও অতটা ভয় পায় না। কিন্তু প্রিন্সেসের কেন জানি মনে হচ্ছিল যে হানমেই তার হাত ফসকে বোধহয় চলে যাচ্ছে। এদিকে আমরা আরও দেখতে পাই শেনকে। তো শেনকে তো মনেই আছে সে লেডি চুয়ের এক্স বয়ফ্রেন্ড। সে মেইনলি আজকে এসেছিল সং শিলানের সঙ্গে দেখা করতে। ওই যে 3 ভাই বোনের কথা মনে আছে সং পরিবারের, শেন মূলত তার সঙ্গে এর জন্য কথা বলতে এসেছিল সে তার 20 বছর আগের একটা কেসকে পুনরায় ওপেন করতে চায়, যার কারণে তার বাবা মারা গিয়েছিল। তার বাবাকে বিশ্বাসঘাতক উপাধি দেওয়া হয়েছিল, তার পুরো পরিবার শেষ হয়ে গিয়েছিল। শেন মূলত অনেকদিন ধরেই চাচ্ছিল এই কেসটা পুনরায় ওপেন করতে এবং তার বাবাকে নির্দোষ প্রমাণ করতে, তার ফ্যামিলিকে নির্দোষ প্রমাণ করতে। তবে
তবে এতগুলো বছর পরে, প্রায় 20 বছর পরে এই কেসটা যদি পুনরায় ওপেন করা হয় তাহলে অনেক ঘটনাই ঘটে যেতে পারে। এদিকে আমরা সং ওয়েনকে দেখতে পাই, সাথে ইয়ানকেও আর লেডি চুকেও দেখতে পাই। এরা তিনজন যাচ্ছিল আরও একটা ফ্রেগ্রেন্স হাউসে, যার ভিতরে ওরা প্রিন্সের সঙ্গে দেখা করতে যাচ্ছিল, মানে ক্রাউন প্রিন্সকেও তো ইনভাইটেশন কার্ডটা দিতে হবে। আর এই দায়িত্বটা ইয়ানের উপরেই ছিল যে ওই ক্রাউন প্রিন্সকে ইনভাইটেশন কার্ডটা দিবে। তো ওরা যখন যায় তখন বাইরে থেকে আওয়াজ পায় যে ভিতরে কোনো একটা মেয়ের সঙ্গে ক্রাউন প্রিন্স আছে। তো ওরা চুপি চুপি শুনতে লাগে যে ভেতরে হচ্ছেটা কি। ইয়ানের খুবই লজ্জা করছিল, কিন্তু তারপরেও লেডি চু বলে, ইয়ান তুমি দরজাটা খোলো আর আমরা ভিতরে প্রবেশ করব। ইয়ান তখন বলে, কিভাবে সম্ভব, আমি এভাবে দরজা খুলতে পারবো না, ভিতরে ওরা কি না কি অবস্থায় আছে। তখন ওয়েন বলে, তোমাকে তো খুলতেই হবে, কারণ তুমি তো ইনভাইটেশন কার্ডটা দিতে এসেছো, সো এখন আমাদের সময় নষ্ট করলে হবে না। এরপরে ওরা চেষ্টা করতে লাগে যে কে খুলবে। এখন পরে ধাক্কা দিয়ে ইয়ানকেই ভিতরে পাঠিয়ে দেয় ওয়েন। এদের আওয়াজ শুনেই তো ক্রাউন প্রিন্স হা হয়ে যায় আর বলে, তোমরা এখানে, তাও তিনজন মিলে এখানে কেন এসেছো? তোমরা দেখছো না এখানে আমি আছি, আমি ক্রাউন প্রিন্স, আমার একটা মান সম্মানের ব্যাপার তো আছে, বলো কি জন্য এসেছো? ওরা তখন ইনভাইটেশন কার্ড দিতে আসে, কিন্তু সাথে সাথে ওদেরকে রিজেক্ট করে দেয় ক্রাউন প্রিন্স আর বলে, আমি যেতে পারবো না। ইয়ান তখন বলে, ঠিক আছে, তোমার না আগে থেকে বিয়ে ঠিক হয়েছে তুয়ানের সঙ্গে, এই তুয়ান হলো আবার এই সং ওয়েনের ছোট বোন। ওয়েন বলে, তুমি যদি না যাও ইনভাইটেশন পার্টিতে তাহলে কিন্তু আমি বাড়িতে গিয়ে আমার বাবাকে বলে দেব যে আমার বোনের সঙ্গে বিয়ে ঠিক হওয়া সত্ত্বেও তুমি এখানে অন্য মেয়ে নিয়ে আছো। এতে ক্রাউন প্রিন্স একটু ঘাবড়ে যায়। এরপরে লেডি চু বলে, আমি কিন্তু প্রিন্সেসের সঙ্গে বলে দিব। তখন ক্রাউন প্রিন্স ওই ইনভাইটেশন কার্ডটা নিয়ে নেয় আর বলে, ঠিক আছে সে যাবে। এরপরে ওরা একসঙ্গে ক্যারেজে করে যখন ফিরছিল তখন লেডি চু আর ইয়ানের ভিতরে একটু কথা কাটাকাটিও হয়। আজ আমি আপনাদের সাথে একটি আকর্ষণীয় আন্তর্জাতিক প্ল্যাটফর্ম শেয়ার করতে চাই, যেখানে আপনারা ক্রিকেট, ফুটবল এবং টেনিস লাইভ উপভোগ করতে পারবেন। এবং যদি আপনারা ভবিষ্যৎবাণী করতে ভালোবাসেন তাহলে আইফোন ল্যাপটপের মতো পুরস্কার, এমনকি নগদ পুরস্কারও জেতার সুযোগ পাবেন। এখানে ক্রাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 এবং আরও আকর্ষণীয় গেম পাবেন। আর আমার এক্সক্লুসিভ কোড গপো অন ব্যবহার করে সাইন আপ করলে আপনার প্রথম জমাতে সর্বোচ্চ 24,000 টাকা পাবেন। উইথড্রল খুবই সহজ, বিকাশ, ব্যাংক ট্রান্সফার, ক্রিপ্টো, পেপাল এবং আরও অনেক কিছুর মাধ্যমে 24/7 গ্রাহক সহায়তা উপলব্ধ। তাহলে আর কিসের অপেক্ষা? প্রিন্ট করা মন্তব্য দেখুন অথবা গুগলের প্ল্যাটফর্মটি অনুসন্ধান করুন। নিবন্ধনের সময় প্রোমো কোড গপন ব্যবহার করতে ভুলবেন না। ওরা সবাই খাবার দাবার সবকিছু আয়োজন করে নিয়ে বসেছিল, তবে এত টাইম ধরে ওরা ওয়েট করছে যে এখনো পর্যন্ত একটা গেস্টও ওদের বাড়িতে আসেনি। তখন ওরা মনে মনে ভাবলো যে সত্যিই কি কেউ আসবে না। ইয়ানের মনে মনে খারাপ লাগছিল। এদিকে বাচ্চাগুলো এখনো এতক্ষণ না খেয়ে আছে, বাচ্চারাও খাওয়ার আবদার করছিল। ইয়ান তখন বলে, ঠিক আছে, যদি কেউ নাও আসে তাহলে আমরা আমাদের মতো করে খাবো। তো বাচ্চারা খেতে বসে গিয়েছিল আর ওর ভাবিরা বলছিল যে আমরা তো এই থ্যাঙ্কস গিভিং সেরিমনির পরে চলে যাব। তো ওখানে ওর 3 নম্বর ভাবি একটা আবদার করে ইয়ানের কাছে আর বলে সে চলে যাওয়ার আগে তার স্বামীর একটা বর্ষা নিয়ে যেতে চায়, যেটা দিয়ে তার স্বামী যুদ্ধ করত। তো ইয়ান সেটা দিতে রাজি হয়ে যায় আর বলে সেটা তোমার কাছে থাকলেই বরং তার স্মৃতিটা রক্ষিত থাকবে। যাই হোক, প্রায় সবাই কিন্তু এখান থেকে চলে যাবে, শুধু যাবে না লেডি চু আর সেকেন্ড ভাবি। এরপরে ওরা এখানে বসে থাকে। লেডি চু বলে, আমার মনে হয় আত্মীয় স্বজনরা আসবে, আমাদের আরেকটু বসে দেখা উচিত। এরপরে ও একটা কয়েন ফ্লিপ করে। লেডি চু আর ইয়ান দুজনেই বাজি ধরেছিল। লেডি চু যে পাশটা ধরেছিল সে পাশটাই ওঠে। লেডি চু বলে, দেখেছ, আমি তোমাকে বলেছিলাম কয়েনের হেড পড়লে আত্মীয় স্বজন আসবে, দেখবে কিছুক্ষণের ভিতরে আত্মীয় স্বজন এখানে চলে আসবে, আমরা আরেকটুখানি ওয়েট করে যাই। ইয়ান বলে, ঠিক আছে। ঠিক কিছুক্ষণের ভিতরেই দেখা যায় যে আত্মীয় স্বজন আসতে শুরু করে দিয়েছে। তো প্রথমে লেডি চু এর ফ্যামিলি আসে, ওর ভাই এবং ওর বোন জিন। তো লেডি চু যখন ওদেরকে আহ্বান জানায় তখন জিন বলে, জানতাম আর কেউই আসবে না, আমরাই প্রথম আর আমরাই শেষ, আর কেউ বোধহয় আসবেও না। ইয়ানের তখন একটু খারাপ লাগে। লেডি চু তখন বলে, তুমি একটু বেশি কথা বলা বন্ধ করো। জিন তো এসেই শুরু করে দিয়েছে ঝগড়াঝাটি। জিন আসলে খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটি মেয়ে এবং লেডি চু এর সঙ্গে তার যে বনিবনা একেবারে কম তা আমরা বুঝতে পারি। যদি ওদের ভাই ওদের বারবার থামাচ্ছিল আর বলছিল, জিন তুমি একটা আত্মীয়র বাড়ি এসেছো, কেন এভাবে কথা বলছো? কিছুক্ষণ পরেই দেখা যায় যে প্রিন্সেস চলে এসেছে। এরা সবাই আসলে রাস্তায় ওয়েট করছিল যে কে আগে এই ফ্যামিলিতে প্রবেশ করে। কেউ একজন প্রবেশ করার পরেই সবাই প্রবেশ করবে বোধহয়, এটাই ভেবেছিল। এরপরে শেনও আসে। কি রে ভাই, এখন কেন পরপর সবাই আসছো? আর সব থেকে শেষে এসেছিল ওয়েন। তবে ওয়েনের দেরি হওয়ার একটা কারণ আছে, ওর তো আরো আগেই আসার কথা ছিল, তাই নয় কি? ও একটা বিশাল বড় গিফট নিয়ে আসার কথা ভাবছিল আর এর জন্যই ওর দেরি হয়ে গিয়েছে। তো ওই কাপড়ের ভিতরে কি আছে সবাই তো অবাক হয়ে বসে আছে যে এই কাপড়ের ভিতরে কি বা থাকতে পারে।
তো ওই কাপড়ের ভিতরে ছিল স্বর্ণখচিত একটা পাহাড়ের মূর্তি, যেটা নিজে বানিয়েছে ওয়েন। ওয়েন এটা তার বন্ধুর জন্য উপহার স্বরূপ নিয়ে এসেছে। আর সবশেষে এখানে ক্রাউন প্রিন্স পৌঁছে যায়। ক্রাউন প্রিন্স বলে, আমি একটি ডিক্রি নিয়ে এসেছি, যেই ডিক্রিতে রাজা এটা ঘোষণা করেছে যে ইয়ান এখন থেকে ওই পরিবারের মার্কিউস, মানে এই পরিবারের সমস্ত দায়িত্ব ইয়ানের প্রতি এবং এই দেশের দায়িত্ব ইয়ানের প্রতি। তো ইয়ানকে যেহেতু মিলিটারি ক্ষমতা দেওয়া হয়েছে, তাই একটা ফিশ টোকেন দেওয়া হয়েছে ওর কাছে। আর যার কাছে ফিশ টোকেন থাকে সে এই দেশের সমস্ত মিলিটারি সেক্টরগুলোতে ঢুকতে পারে। এখন থেকে ও আর্সেনাল ব্যুরোতেও ঢুকতে পারবে, যেখানে অস্ত্র বানানো হয়, যেটা মূলত অস্ত্রাগার আর কি। সবাই ইয়ানের এই অ্যাচিভমেন্টে অনেক বেশি খুশি হয়। এখন থেকে ইয়ান একজন মার্কিউস। এরপরে কথা ওঠে যে ইয়ান যে সেদিন ব্রথেলে গিয়েছিল সেই ব্যাপারটা। ক্রাউন প্রিন্স তখন বলে সেদিন ইয়ান ব্রথেলে যায়নি, বরং তার বন্ধু ওয়েন গিয়েছিল। ক্রাউন প্রিন্স মেবি একটু প্রতিশোধ নিল ওয়েনের উপর। আর ওয়েন বেচারা কি করবে, এত মানুষের সামনে বন্ধুর মান সম্মান রক্ষার্থে ও মেনেও নেয় যে ও গিয়েছিল। এরপরে ইয়ান ওর ড্রেসটা পাল্টে আসে এবং ওকে দেখতে বেশ একটু ম্যাচিওর মনে হচ্ছিল, কারণ আগে ওর ভিতরে একটা শিশুসুলভ স্বভাব ছিল। এরপরে ওরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে। তবে খাওয়া দাওয়া শেষ করে প্রিন্সেস আগেই এখান থেকে চলে যায়, ক্রাউন প্রিন্সও চলে যায়। তবে কিছু আত্মীয় স্বজন এখানে রয়ে গিয়েছিল। তো ইয়ান এটা লক্ষ্য করে যে হুট করে লেডি চু জানি আড়াল থেকে কোন দিকে যাচ্ছে। তো ইয়ানের মনে হয় যে লেডি চু মনে মনে কিছু একটা করার চেষ্টা করছে। লেডি চু যখন আড়াল করে চলে আসছিল এবং একটা রুমে ঢোকার চেষ্টা করছিল, তখনই সেন ওর সামনে আসে। সেন ওকে বলে, তোমার সঙ্গে আমার সত্যি একটা জরুরি কথা আছে। কিন্তু লেডি চু ওর সঙ্গে কোনো কথা বলতেই চাচ্ছিল না। তখন সেন বলে, এরকম কথা যেটা তোমার আসলে শোনাই লাগবে। আমি চিন্তা করেছি যে 20 বছর আগে যে ঘটনা আমার পরিবারের সঙ্গে ঘটে গিয়েছে এবং তার সঙ্গে লর্ড চি জড়িত, আমি সেই কেসটা পুনরায় ওপেন করতে চাই। লেডি চু বলে, তুমি তো জানো ওই কেসের জন্য তোমাকে কত কাঠখড় পোড়াতে হবে, তারপরেও তুমি ওটা ওপেন করতে চাও। সেন তখন বলে, আমি আসলে রিসেন্ট একটা ক্লু পেয়েছি যে আমার বা আমার পরিবারের কোনো দোষ ছিল না। আমার মনে হয় প্রিন্সেস এই ব্যাপারটা জানতেও পারে, তো আমি এটাকে আরও খতিয়ে দেখতে চাই। ঠিক সেই সময় দেখা যায় ওরা যে ঘরে দাঁড়িয়ে কথা বলছিল, সেই ঘরের ভিতরে কেউ একটা ড্রাগ ছুঁড়ে দিয়ে ওদেরকে ঘরের ভিতরে আবদ্ধ করে দেয়। মেবি ওদের দুর্নাম রটাতে চাইছিল। লেডি চোর সাথে সাথে মাথা ঘুরতে শুরু করে দেয়, একই সাথে সেনেরও মাথা ঘুরতে শুরু করে দেয়। আর এটা করেছিল মাস্টার সান নামের এই ছেলেটি। এই ছেলেটি আবার জিনের বন্ধু। জিনকে নিশ্চয়ই বুঝতে পারছেন কে, লেডি চুয়ের ছোট বোন। তো ওরা আবার দুই ফ্রেন্ড। এই সান এসে জিনকে বলে, জানো আমি কি করেছি? তোমার না তোমার বোনের উপর অনেক রাগ, তুমি লেডি চুয়ের ক্ষতি করতে চাও, আর তাই আমি সেনের সঙ্গে ওকে ঘরে বন্ধ করে দিয়ে এসেছি আর ওদেরকে ড্রাগও দিয়ে এসেছি। আর এখন আমি সবার সামনে বলবো যে তোমার বোন অন্য একটা ছেলের সঙ্গে পরকীয়া করছিল। জিন ওকে আটকায় না, ও বোধহয় মনে মনে চাচ্ছিল ওর বোনের দুর্নাম হোক। তো সবার সামনে সান বলতে থাকে, আমি একটা ঘরে দুইজনকে আটকে রেখে এসেছি, তারা অবৈধ কাজকর্ম করছিল। আপনারা সবাই দেখতে চান তো? তাহলে আপনারা আমার সঙ্গে আসুন। এরপরে সান সবাইকে নিয়ে সেই ঘরের দিকেই এগোতে থাকে, যে ঘরের ভিতরে ওদেরকে আবদ্ধ করে রেখে এসেছে। এতে লেডি চুয়ের ভাইয়ের একটু মনে মনে শঙ্কা লাগছিল, কারণ লেডি চুয়ের ভাই জানে তার বোন এদিকেই এসেছিল এবং এটা তার বোনেরই ঘর। লেডি চুকে ওরা সবাই মিলে বসে থাকতে দেখে এবং এই ঘরের ভিতরে আর কেউ ছিল না। সান তখন বলে, এই ঘরের ভিতরে তো আরো একজন ছিল, আমি এদের দুজনকে আটকে রেখে গিয়েছিলাম। এবার সাথে সাথে সব ভাবিগুলো রেগে ওঠে আর বলে, তোমার সাহস তো কম নয়, তুমি লেডি চুয়ের নামে বদনাম করছো। তাকে আমরা অনেক দিন থেকেই চিনি, সে এরকম কোনো কাজ করবে না যাতে আমাদের পরিবারের দুর্নাম হয়। তো সবাই এখন সানকেই এমনভাবে অপমান করে আর ওকে ধরেও নিয়ে যাওয়া হয়। এরপরে এরা সবাই যখন চলে যাচ্ছিল, তখন লেডি চু এর ড্রাগটা ঠিক করার জন্য একটা ডক্টরের প্রয়োজন ছিল। তুয়ান তখন এসে বলে, আমি টুকটাক মেডিসিন বিদ্যা জানি, তো আমি আপনার বোনকে দেখে দিতে পারি। আর লেডি চুয়ের জন্য ডক্টর খুঁজছিল তার ভাই, তাই তুয়ান ওর ভাইকে বলে, আমি আপনার সঙ্গে যাচ্ছি। এদিকে লেডি চুয়ের ঘর থেকে সেনকে সরিয়েছিল ইয়ান, কারণ ইয়ানের যে সন্দেহ হয়েছিল যে লেডি চু কোথাও একটা যাচ্ছে। তো যাই হোক, ইয়ানের জন্যই এ যাত্রায় ওর ফ্যামিলির মান সম্মান একটু রক্ষা পেয়েছে। এরপরে লেডি চুকে কাঁধে করে নিয়ে ইয়ান যখন ওর ঘরের দিকে যাচ্ছিল, তখন ওর ভাই ওদের দুজনকে দেখে বেশ মনে মনে একটু খারাপ লাগে তার, কিন্তু ওকে ডেকে বলে যে তোমার জন্য আমি ডক্টরের ব্যবস্থা করেছি। আর ইয়ানকে আড়ালে ডেকে নিয়ে এসে বলে, তুমি এটা ভুলে যেও না যে লেডি তোমার বড় ভাইয়ের বউ, আর তার সঙ্গে কিরকম আচরণ করতে হবে কি না করতে হবে তা তুমি খুব ভালো করেই জানো। ইয়ান বলে, আপনি ভুল বুঝছেন, আমি না থাকলে আমাদের পরিবারের মান সম্মান আজকে চলেই যেত। এদিকে তুয়ানের চিকিৎসা পেয়ে লেডি চু বেশ অনেকটা সুস্থ হয়ে যায়। তুয়ান অনেক হ্যাপি হয় লেডি চুকে চিকিৎসা দিতে পেরে, কারণ তুয়ান জানতে পেরেছে সেদিন ক্রাউন প্রিন্সকে অন্য একটা মেয়ের সঙ্গে লেডি চু আর ইয়ান ধরে ফেলেছিল। আর সেজন্য তুয়ান মনে মনে এখন চিন্তা করছে যে সে সত্যি ক্রাউন প্রিন্সকে বিয়ে করবে কি করবে না।
যাই হোক এরপরে লিন ইয়াং মানে লেডি চুইয়ের ভাইকে ধন্যবাদ জানায় তুয়ান আর বলে আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য আপনাকে সত্যিই ধন্যবাদ। আমি আপনার বোনকে চিকিৎসা করতে পেরে সত্যি অনেক খুশি হয়েছি। তো ওকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে যায় লিয়াং। কিন্তু যখন ওকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে যায় ততক্ষণে তুয়ান এই লিয়াংয়ের প্রেমে পড়ে গিয়েছে এবং ওকে বলে যে আমি জানি আপনি ভিতর থেকে অনেকটা ইনজোর্ড, তো আমি চিকিৎসাবিদ্যা হয়তো অতটাও ভালো পারি না, কিন্তু আমি আপনার চিকিৎসা করতে চাই, আপনি কি অনুমতি দেবেন? লিয়াং তখন ওকে আর না করতে পারে না, এত সুইট করে বলল মেয়েটা, না করবেই বা কী করে। তুয়ানকে বলে দেয় ঠিক আছে আপনাকে আমি অনুমতি দিচ্ছি। তুয়ান তখন বলে তাহলে আমি আপনার বাড়িতে গিয়ে আপনার চিকিৎসা করে আসব। এরপরে যখন ও বাড়ির ভিতর প্রবেশ করে তখন ওর বাবাকে বলে যে ও ক্রাউন প্রিন্সকে বিয়ে করতে চায় না, কারণ ক্রাউন প্রিন্সকেও ভালোই বাসে না। ওয়েন তখন বলে বোন ঠিকই বলেছে, ক্রাউন প্রিন্সের স্বভাব চরিত্রও ভালো না। ওর বাবা তখন মনে মনে বলে এই ব্যাপারটা আমাদেরকে একটু ভেবে দেখতে হবে। এদিকে লিয়াং যখন বাড়িতে এসেছিল সে এসেই তার ছোট বোনের উপর প্রচণ্ড রেগে যায়, তাই তাকে ঘরে বন্ধ করে রাখে। এতে তার মা তাকে বারবার রিকোয়েস্ট করে বলতে লাগে জিন না হয় একটা ভুল করেই ফেলেছে, ওকে মাফ করে দাও। জিন আসলে যে ভুল করেছে তাও স্বীকারও করেছে, কিন্তু তারপরেও ওর ভাই ওকে ক্ষমা করে না আর বলে জানো তোমার ওই একটা ভুলের জন্য আজকে তোমার বোনের কত বড় সর্বনাশ হতো। জিন তখন বলে আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো সানকে বলিনি ওই ঘরে ওদেরকে বন্ধ করে রাখতে। ওর ভাই তখন বলে সান যখন এসে তোমাকে বলছিল তখন তো তুমি ওকে আটকাওনি। জিন তখন বলে এটা আমার অন্যায় হয়েছে আর তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি, কিন্তু যখনই আমার বড় বোনের সঙ্গে কিছু হয়েছে তখন তুমি অনেক তৎপর হয়ে ওঠো, তবে আমাকে তুমি ভালো করে যেন দেখতেই পাও না, আমি কি তোমার ছোট বোন নই? এদিকে আবার জিনকে তার মা অনেক বেশি আদর করে, কারণ ছোটবেলা থেকে যখন জিনের ভাই বোন বাবা সবাই যুদ্ধে গিয়েছিল তখন জিনই একমাত্র ওর মায়ের সঙ্গে সব থেকে বেশি টাইম কাটাতো। এর জন্য মায়ের কাছে জিন বেশি প্রিয় আর ভাইয়ের কাছে ওর বোন লেডি চু বেশি প্রিয়। ওর মা তখন বারবার ক্ষমা করে দিতে বলে জিনকে। যাই হোক এরপরে ওর ভাই জিনকে ক্ষমা করে দেয়। এদিকে আমরা বাড়ির দৃশ্য দেখতে পাই, যেহেতু থ্যাঙ্কস গিভিং সেরিমনি হয়ে গিয়েছিল তাই এখন ওই ফ্যামিলির ভাবিরা তাদের আলাদা আলাদা ঠিকানায় ফিরে যেতে চায়। তারা ফিরে যাওয়ার আগে ইয়ান ওদের সবাইকে একটা করে বর্ষা দিয়ে দেয়। ওদের ভাইয়েরা যে বর্ষাগুলো নিয়ে লড়াই করতো সেই বর্ষাগুলোই ফিরিয়ে দেওয়া হয়েছিল। তো এখানে আমরা বলে রাখি বড় ভাইয়ের বউ যেহেতু লেডি চু সে এখানে থেকে যাবে এবং সেকেন্ড ভাইয়ের বউ সেও এখানে থেকে যাবে, আর বাদ বাকি চারজন এখান থেকে চলে যেতে চাচ্ছে। তো যাওয়ার আগে ওরা সুন্দর একটা নৃত্য করে। তো ইয়ানের যেহেতু মন খারাপ ছিল তাই লেডি চু গাছ থেকে একটা ফুল ছিঁড়ে ওকে দেয় আর বলে তুমি এটা ডিজার্ভ করো, এত সুন্দর করে তুমি এই ফ্যামিলিটাকে বেঁধে রেখেছিলে সেজন্য এটা তোমার উপহার। ওরা সবাই তখন একসঙ্গে ওই বর্ষাবিদ্যা দিয়ে একটা নৃত্য করতে লাগে। আচ্ছা ওদের এক ভাইয়ের বউ কিন্তু আবার প্রেগনেন্ট ছিল আর এটা ছিল ষষ্ঠ ভাইয়ের বউ। তো সে হুট করে তার হাতে থাকা যে ডিভোর্স পেপারটা ছিল সেটা ছিঁড়ে ফেলে বলে আমি এই বাড়ি ছেড়ে যাবো না, আমি এখানেই থাকবো। তার মানে এখন 3 জন চলে যাবে আর 3 জন এই বাড়িতে থাকবে, আর ইয়ানের তো এখন বিয়েই হয়নি। যাই হোক সবার কাছ থেকে বিদায় নেওয়ার পরে ওরা যখন সত্যি সত্যি চলে যাবে তখন দৃশ্যটা আসলে অনেক হৃদয় বিদারক ছিল। এটা হলো ওদের 5 নম্বর ভাইয়ের বউ যার কোনো সন্তান ছিল না। সে একবার বাড়ির দিকে ফিরে তাকায় আর কাঁদতে কাঁদতে চলে যায়। তবে সমস্যা ছিল অন্য জায়গায়। এখানে আমরা 3টা ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েকে দেখতে পেয়েছি। এই ছেলেটা হলো ওদের মেজো ভাইয়ের ছেলে এবং ওদের মেজো ভাবি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে না, সে এখানেই থাকবে। আর বড় ভাইয়ের স্ত্রী লেডি চু সে তো এখানে থাকছেই, আর থাকছে হচ্ছে ষষ্ঠ ভাইয়ের স্ত্রী। তবে ওদের যে সেজ ভাইয়ের স্ত্রী সেই আবার চলে যাচ্ছে এবং তার আবার একটা মেয়ে আছে। তো এই মেয়ে ছেড়ে যেতে তার সত্যি খুবই খারাপ লাগছিল। আমি আসলে বুঝতে পারছি না ওরা এখানে সবাই অনেক ভালো আছে, তাহলে কেন এই বাড়ি ছেড়ে এই বাচ্চা কাচ্চা ছেড়ে চলেই বা যাচ্ছে? এখানেই তো ওরা সারা জীবন বেশ ভালো থাকতে পারতো। আর একটা পিছিয়ে ছেলে আছে যার নাম লিং মো, তার মায়ের নাম হলো জু। এই তার মা হলো 4 নম্বর ভাইয়ের স্ত্রী। তো তার মা অনেক কান্নাকাটি করে, তার ছেলেও অনেক কান্নাকাটি করে, তার সত্ত্বেও তারা চলে যায়। তো মাঝখানে 3 ভাইয়ের স্ত্রী কিন্তু চলে গেল, তৃতীয় চতুর্থ আর পঞ্চম। যাই হোক সেদিন রাত্রেবেলা লেডি চু মনে মনে একটা প্ল্যান করে আর সে তার দাসীকে দিয়ে ইয়ানের গার্ডকে আটকানোর চেষ্টা করে আর পিছন দিক দিয়ে লেডি চু সোজা ইয়ানের ঘরে প্রবেশ করে নেয়। আসলে ও মূলত এই ফিশ টোকেনটা চুরি করবে বলে এখানে এসেছে, তাই ও আগে থেকে কুকুরটাকে ভিতরে পাঠিয়ে দেয়। এরপরে ও নিজেই ভিতরে প্রবেশ করে কুকুরটাকে খোঁজার উদ্দেশ্যে। তো ইয়ান ওকে বলে তুমি একটু দ্রুত ওকে নিয়ে চলে যাও। তো লেডি চু ওকে খোঁজার নাম করে সে ফিশ টোকেনটাও চুরি করে নিয়ে নেয় আর তারপরে কুকুরটাকে তুলে ধরে বলে এতক্ষণে তোমাকে ধরতে পারলাম, চলো এবার আমরা ফিরে যাই।
এরপরে যখন ওখান থেকে লেডি চু চলে যায়, ইয়ান মনে মনে বলে তাহলে তুমি ওই ফিশ টোকেনের পিছনেই পড়েছিলে, ওটা চুরি করতেই তুমি এখানে এসেছো, ঠিক আছে তাহলে আমিও দেখব যে তুমি ওটা দিয়ে কি করো। এরপরে ইয়ানকে দেখতে পায় যে সেই অস্ত্রাগার যেটা অনেক গভীর জঙ্গলের ভিতরে অবস্থিত ও সেখানে এসেছে এবং কে বা কারা এখান থেকে অস্ত্র পাচার করেছে সেটা উদ্ধার করতেই মূলত এখানে এসেছে। তো লুসি বাই মূলত এখানকার দায়িত্বে আছে, সে হলো ভাইস প্রেসিডেন্ট এখানকার বা কমান্ডার। তো প্রথমে ইয়ান এসে ওকে বলে যেভাবেই হোক আমাকে সেই মোলটা খুঁজে বের করতেই হবে যে এখান থেকে অস্ত্র পাচার করেছে, আর আমার কি মনে হয় জানো এখানে যেসব শ্রমিক কাজ করে তার ভিতরেই সে লুকিয়ে আছে, না হলে এরকম একটা ডায়াগ্রাম কিভাবে পাস হয়ে যেতে পারে। লুসিবা ওকে বলে ঠিক আছে আমি তোমাকে সাহায্য করব। ঠিক তখনই লেডি চুও ওই ফিশ টোকেনটা দেখিয়ে এই অস্ত্রাগারে প্রবেশ করে। তো এটা একজন এসে জানায় লুসিবাকে। লুসিবা তখন আবার ইয়ানকে বলে তোমার প্রেমিকাও দেখে এখানে হাজির হয়ে গিয়েছে। ইয়ান তখন বলে কে বলেছে তোমাকে যে লেডি চু আমার প্রেমিকা, ও আমার ফিশ টোকেনটা চুরি করে এখানে এসেছে। লুসিবা বলে সেও মনে হয় কোনো একটা কেস উদ্ধার করার চেষ্টা করছে, ঠিক আছে আমি তোমার জন্য তাকে একটা গভীর কক্ষে বন্ধ করে রাখছি, তাহলে তুমি তাকেও জেরা করতে পারবে। ইয়ান বলে ঠিক আছে। এরপরে ইয়ানকে লুসিবা বলে তাহলে চলো আমার সাথে, তোমাকে একটা সিক্রেট কক্ষে এখন আবদ্ধ থাকতে হবে। এটা বলে ইয়ানকে একটা কক্ষের ভিতরে ঠেলে দিয়ে দরজাটা বন্ধ করে দেয় লুসিবা। ইয়ান যখনই ভিতরে প্রবেশ করে তখন কেউ একটা ওকে অ্যাটাক করে, আর সেটা আর কেউই ছিল না, সেটা ছিল লেডি চু। এরপরে লুসিবা আসে তার লোকজনদের কাছে আর বলে শোনো এখানে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি, কিন্তু হুট করে আজকে যখনই মার্কিউস পদ পেয়েছে ইয়ান তখনই ও এসে আমাকে বলছে আমাদের ভিতরে নাকি কেউ একটা ষড়যন্ত্র করে আমাদেরই ডিজাইন অন্য জায়গায় অর্থাৎ নর্থ জি এর কাছে বিক্রি করে দিয়েছে বা পাচার করে দিয়েছে, আর ও সেই মোলটাকে খোঁজার জন্য এখানে এসেছে। তো তোমরা আমাকে হেল্প করবে নাকি আমাকে ফাঁসিয়ে দিবে, কারণ দীর্ঘদিন ধরেই আমরা কাজ করছি, আমাদের ভিতরে তো কোনো মোল থাকতেই পারে না, তাই নয় কি? কিন্তু ইয়ানের কথা মতো আমাদের ভিতরে নাকি একটা মোল আছে, তো আমি চাই তোমরা আমাকে সেই মোলটা ধরতে আজই সাহায্য করো। এদিকে যে সিক্রেট কক্ষের ভিতরে লেডি চু আর ইয়ান বন্দি অবস্থায় ছিল, লেডি চু ওকে দেখতে পেয়ে বলে ইয়ান তুমি এখানে? ইয়ান তখন ওকে বলে তুমি এখানে? লেডি চু তখন বলে হ্যাঁ আমি তো আসলে একটা কেস ইনভেস্টিগেট করতে এখানে এসেছিলাম, কিন্তু তারপরেই আমাকে এখানে ঢুকিয়ে দেওয়া হলো, আমি বুঝলাম না আসলে কেন আমাকে এখানে ঢুকিয়ে দেওয়া হলো। ইয়ান বলে ঠিক আছে তাহলে আমাদেরকে সার্ভাইভ করতে হবে, কারণ কিছুক্ষণ পরেই ওদের বিভিন্ন মেকানিজম দিয়ে এত এত পরিমাণে তীর ধনুক ছোড়া হচ্ছিল যে ওরা সত্যি এখানে সার্ভাইভ করতে পারবে কিনা সেটাই ছিল কঠিন বিষয়। আর এটা একটা লোক ইচ্ছাকৃতভাবেই করছিল। এটা হলো সেই মোল যে মূলত এই ডায়াগ্রামটা পাচার করেছে। তো ওরা দুজনেই মরে পড়ে থাকার ভান করে। তখন ওই লোকটি আসে আর সাথে সাথেই ওই লোকটিকে ইয়ান ধরে ফেলে আর বলে তাহলে তুমিই সেই লোক যে এখানকার মোলের কাজ করছো। লোকটি ভেবেছিল গোপনে ওদেরকেই মারবে, কিন্তু এখন নিজেই ধরা পড়ে গেল, আর ও তো জানতোই না যে এটা ওর জন্য একটা ট্র্যাপ ছিল, আর লুসিবা এই ট্র্যাপটায় আগে থেকে ফিট করে রেখেছিল। এরপরে ওকে বাইরে নিয়ে আসা হয়। ইয়ান সবার সামনেই বলে এই সেই স্পাই যে এখানে দীর্ঘদিন ধরে কাজ করা সত্ত্বেও এভাবে আমাদের ডায়াগ্রাম অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে। এরপরে ওই লোককে জিজ্ঞেস করে যে ওর সাথে সাথে আর কে বা কারা কাজ করছে। লোকটি তো এত সহজে মুখ খুলবে না যে ওর সাথে সাথে আর কারা কাজ করছে বা ও কাদের হয়ে কাজ করছে। ইয়ানোকে বলে তুমি বলো আর না বলো তাতে আমার কোনো কিছু যায় আসে না, তোমার মতো ছোট্ট একটা স্পাইকে দিয়ে আমার কোনো কাজও হবে না। তাই সবার সামনে ইয়ান ওই লোকটিকে মেরে ফেলে আর বলে ওকে ছাড়াই আমি ওর নেতাগোতাদের ধরতে পারবো, এবং লুসিবাকে বলে ওকে একটু সামাল দিতে। এরপরে যখন লেডি চুকে ওরা ধরবে বলে আসে তখন লেডি চু অলরেডি ওখান থেকে বাড়িতে চলে এসেছে। লেডি চু কিন্তু ধরা পড়ে গিয়েছে যে ও কোনো একটা কেস ইনভেস্টিগেট করতে গিয়েছিল। তো ইয়ান ওর সঙ্গে দেখা করতে সোজা বাড়িতে চলে আসে। লেডি চু ইয়ানকে বাঁচাতে গিয়ে নিজেই পায়ে অনেক আঘাত পেয়েছে। ইয়ানাকে জিজ্ঞেস করেছে কেন তুমি ওখানে গিয়েছিলে। লেডি চু এবার সমস্ত সত্য কথা বলে, অর্থাৎ ইয়ান যেই কাজ করছে লেডি চুও কিন্তু সেই ইনভেস্টিগেটই করছে। লেডি চু বলে আমি আর যাই করি তোমার ফ্যামিলির কোনো ক্ষতি করব না। তখনই লেডি চু ইয়ানের কাছে সেই ডায়াগ্রামটা দেখতে পায় আর বলে এটা তো আমার কাছে ছিল, আর এই ডায়াগ্রামটা আমি ওই জুনকে দিয়েছিলাম, তোমার বড় ভাইকে, এটা তোমার কাছে কিভাবে এলো? ইয়ান তখন বলে যখন ব্যাটেলফিল্ডে ভাই মারা যাচ্ছিল তার আগেই এই ডায়াগ্রামটা সে আমাকে দিয়ে গিয়ে বলেছিল যেন আমি এর রহস্য উদ্ঘাটন করি, আর সেজন্য এই কেসটি নিয়ে উঠে পড়ে লেগেছি। লেডি টু বলে আমিও তো এই কেসের জন্যই জুনকে বলেছিলাম, কারণ ব্যাটেলফিল্ডে আমার বাবা মারা গিয়েছিল আর আমার ভাই খুব নিদারুণভাবে ইনজুর্ড হয়ে আজও পড়ে আছে, আর সেজন্যই মূলত আমি কেসটি ইনভেস্টিগেট করতে চেয়েছিলাম। এরপরে লেডি টু বলে তার মানে তুমি জানতে যে তোমার ফিশ টোকেনটা আমি চুরি করেছি, তার সত্ত্বেও তুমি আমাকে কিছু বলনি, তার মানে তুমি আমাকে কাজে লাগিয়েছো।
আমি আর তোমার এই বাড়িতে থাকবো না। এটা বলেও অভিমান করে ওখান থেকে চলে যায়। ইয়ান তখন ওর এই রক্তাক্ত কাপড়ের দিকে তাকিয়ে ওর খারাপ লাগে। আর যেহেতু এটা জুনের ঘর ছিল, তাই ইয়ান ওর ভাইয়ের ঘর থেকে কয়েকটা চিঠি পায়, যে চিঠিগুলো মৃত্যুর আগে ওর ভাই লিখে রেখে গিয়েছিল। আর এই চিঠিগুলো ছিল খুবই মূল্যবান। এতদিন লেডি চু কেন এই চিঠিগুলো টের পায়নি, তাই ইয়ান ভাবছে। ইয়ান চিঠিগুলো নিয়ে লেডি চু এর সামনে আসে আর বলে, আমার ভাই এই চিঠিটা মারা যাওয়ার আগে লিখে গিয়েছিল। তুমি ওই ঘরে থাকা সত্ত্বেও এই চিঠিগুলো কেন পাওনি? ওখানে ওর ভাই এটা লিখে গিয়েছে, আমি আগামীকালকে এই যুদ্ধে চলে যাব। যদি যুদ্ধে আমি বেঁচে নাও থাকি, তাহলে যেন এই চিঠি যে কেউ যদি ওই ফ্যামিলির পায়, তাহলে সে যেন লেডি চুকে হেল্প করে। কারণ ওই চিঠিতে ওর ভাই এটা লিখেছিল যে লেডি চু একটা কেসের ব্যাপারে তদন্ত করছে এবং জুন তার সমস্তটা দিয়ে লেডি চুকে হেল্প করার চেষ্টা করছে। যদি সে ব্যাটলফিল্ডে মারা যায়, তাহলে যেন জুনের পরিবর্তে ওই ফ্যামিলির অন্য কেউ লেডি চুকে ওই কেসটা ইনভেস্টিগেট বা সলভ করতে সাহায্য করে। ইয়ান লেডি চুকে বলে, আমি ভেবেছিলাম ভাই আমার হাতে কনফিডেন্সিয়াল কোনো কিছু দিয়ে গিয়েছে, সেজন্য আমি কাউকে জানতে দেইনি যে আমি কি নিয়ে ইনভেস্টিগেট করছি। যদি এই চিঠি তুমি আগেই পেতে বা আমি আগেই পেতাম, তাহলে হয়তো তোমাকে এত কাঠখড় পোড়াতে হতো না, বা আমিও তোমাকে এই বাড়িতে থাকতে দিতে চাইনি এরকম কোনো মনোভাব আগে থেকে পোষণ করতাম না। লেডি চুয়ের এখন খারাপ লাগে। এবার ও হুট করে অজ্ঞান হওয়ার নাটক করে, কারণ এই মুহূর্তে ওই একটু আগে ইয়ানকে বলে এসেছে যে তার বাড়িতে থাকবে না, কিন্তু এখন সে চাচ্ছে ইয়ানের বাড়িতেই থাকতে এবং ইয়ানের সঙ্গে থেকেই মূলত এই কেসটা ইনভেস্টিগেট করতে। তাই কথা কিভাবে সামনে এগোবেও আর বুঝতে পারে না, তাই অজ্ঞান হওয়ার নাটক করে। আর ইয়ান তো ভয় পেয়ে যায়। এবার ইয়ান যখন ওকে রুমের ভিতরে শুইয়ে দিয়ে চলে যাচ্ছিল, লেডি চু এর কাপড় তখন ওর হাতের নিচে পড়ে যায়। আর লেডি চু মনে মনে বকবক করতে থাকে যে কাউকে কিচ্ছু বলো না। এরপরে যখন ইয়ান এখান থেকে চলে যায়, লেডি চু এর দাসী আসলে লেডি চু চোখ খুলে বলে, আমি আসলে কিভাবে ইয়ানকে বলবো যে এই বাড়িতেই আমি থেকে যেতে চাই, আর সেটা তো বলতে পারছিলাম না, তাই আমি এরকম পড়ে যাওয়ার নাটক করলাম। পরদিন ইয়ান কিছু খেলনাপাতি কিছু খাবার দাবার নিয়ে সোজা লেডি চুকে কনভিন্স করতে চলে আসে, কিন্তু লেডি চু দাসীকে জানিয়ে দেয় যে ও ঘুমিয়ে আছে। তবে ইয়ান দূর থেকে দেখতে পায় যে লেডি চু ঘর থেকে উকি দিচ্ছে, সে ঘুমিয়ে নেই। তো ইয়ান তখন জোরে জোরে কথা বলে আর বলে, আমি বুঝতে পেরেছি একজন আমার উপর রাগ করে আছে, তো সে যেন তার সমস্ত রাগ ভাঙিয়ে আমার সঙ্গেই কাজ করে। এটা বলে চলে যায়। তো লেডি চু এর জন্য বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস পাঠিয়েছিল ইয়ান, তাতে লেডি চু একদম জল হয়ে যায়। এরপরে ইয়ান আবার লুসিবার সঙ্গে দেখা করতে গেলে লুসিবা ওকে বলে, আমি নতুন একটা ক্লু পেয়েছি, আর সেজন্য আমাকে ব্রথেলে যেতে হয়েছে, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, অনেক মেয়ের সঙ্গে কথাবার্তা আদান প্রদান করতে হয়েছে। আর তারপরে আমি জানতে পেরেছি ইয়াও ইয়াং নামের একটা লোক নাকি এই সমস্ত কিছুর পিছনে দায়ী এবং সেই নর্থ চি রাজ্যের সঙ্গে হাত মিলিয়েছে। তো ইয়ান এবার এখানকার সমস্ত সৈন্যদের সামনে আসে আর বলে, আমরা এই দেশকে ভালোবাসি, দেশের হয়ে কাজ করব, আমাদের ভিতরের কেউ যেন আর কোনো রকমের অপকর্মে আমরা জড়িয়ে না পড়ি, তার জন্য আজকেই আমরা শপথ গ্রহণ করলাম। এদিকে তুয়ানকে দেখানো হয়। তুয়ান এসেছিল লিনকে আবারও হেল্প করতে, মানে লিন যেহেতু ইনজোর্ড ভিতর থেকে, তো ওকে চিকিৎসা দিতে এসেছিল। আর এই যে চিকিৎসা দিতে এসেছে, মেয়েটা কিন্তু মূলত ভালোবেসে এখানে এসেছে এবং ওর ভালোবাসা দিন দিন আরও গভীর হতে শুরু করেছে। এদিকে জিনকে দেখতে পায়। জিনকে পটানোর জন্য অনেক কাঠখড় পড়েছিল ওয়েন, কারণ ওয়েনের এই জিনকে দেখা মাত্র খুব ভালো লেগে গিয়েছে। আর যেহেতু জিন একটু স্ট্রেট ফরওয়ার্ড মানুষ ছিল আর ওয়েন খুবই হাসি খুশি একটা ছেলে ছিল, তাই খুব সহজেই ওর কথার দ্বারা জিনকেও পটিয়ে ফেলে। এদিকে লেডি চুয়ের সঙ্গে ইয়ান আলাদা করে কথা বলে। ইয়ান লেডি চুকে বলে, আমি তোমার ভাইকে সমস্ত জানিয়ে দিয়েছি যে আমরা একই কেস নিয়ে ইনভেস্টিগেট করছি, তো তুমি আমার উপরে আর রাগ করে থেকো না, আমরা একসঙ্গেই কাজ করব। তখন ওর দুই ভাবি এদিকেই আসছিল মূলত লেডি চুয়ের সঙ্গে কথা বলবে বলে। এবার এটা যখন ভিতর থেকে ইয়ান বুঝতে পেরেছে যে ওর দুই ভাবি এদিকেই আসছে, ও তখন দুম করে ওখানে থাকা মোমবাতিটি বন্ধ করে দেয় আর বলে, তুমি এক্ষুনি বাহিরে গিয়ে ভাবিদের বলো যে তুমি ঘুমিয়ে আছো, তারা যেন ডিস্টার্ব না করে। লেডি চু বলে, কেন আমি এটা বলবো? ইয়ান বলে, পাগল নাকি? যদি তারা জানতে পারে এখন এই রাতে আমি তোমার ঘরে আছি, তাহলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে না, বুঝতে পারছো না? লেডি চু তখন বলে, আচ্ছা ঠিক আছে। এরপরে যখন দুই ভাবি আসে, ও দুই ভাবিকে বলে, ভাবি এত রাত্রে কি হয়েছে? আমি তো ঘুমাচ্ছিলাম আর আমার একটু ঠান্ডা লেগেছে, তো তোমাদের সঙ্গে আমি আগামীকাল সকালে কথা বলবো, কারণ এখন যদি তোমাদের সঙ্গে আমি কোথাও যাই তাহলে তোমাদেরও ঠান্ডা লেগে যাবে, তাতে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে। এটা বলে ওদেরকে কোনো রকমে ভাগিয়ে দিয়ে আবার ভিতরে আসে। আর এরপরে আবার ইয়ানের সঙ্গে বসে বসে গল্প করে। মূলত ওরা ইয়াংকে ধরার কথা চিন্তা করছিল, মানে ওই যে ইয়াং যে নর্থ চি রাজ্যের সঙ্গে হাত মিলিয়েছে, আর এই কাজে ওদের হেল্প করতে পারে জু নামের ওদের 4 নম্বর ভাবি। যাই হোক, এরপরে আমরা সেই ইয়াওকে দেখতে পাই। এই হলো সেই লোক যে মূলত ওদের যে 4 নম্বর ভাবি ছিল, সেই 4 নম্বর ভাবির
চাচাতো ভাই এবং এই লোকটি নর্চি রাজ্যের সঙ্গে হাত মিলিয়েছে। তো ওরা একটা চিঠি লিখে পাঠিয়ে দেয় ওদের ভাবির কাছে, আর ভাবি এই চিঠিটি পড়ে বুঝতে পারে যে তার ভাই মূলত তার স্বামীর হত্যার জন্য দায়ী। মানে যে ব্যাটলফিল্ডে ওর স্বামী সহ ওর আরও দেবর ভাসুররা মারা গিয়েছে, তাদের এই হত্যাকাণ্ডের পিছনে তার ভাই দায়ী ছিল। যাই হোক, ওর ভাই কিন্তু বুঝতে পেরেছে যে ইয়ান আর লেডি চু এরা জানতে পেরেছে যে নর্চি রাজ্যের সঙ্গে তার হাত আছে, তাই সে তার বোনকে আগে কবজা করতে এসেছিল। সে তার বোনকে ইনিয়ে বিনিয়ে এটা বুঝিয়ে দেয় যে তার বোন যদি কোনো রকমে তার শ্বশুরবাড়ির ইয়ান আর লেডি চুকে হেল্প করার চেষ্টা করে তাহলে তার ছেলেকেই মেরে ফেলবে। তাই যে চিঠিটা একটু আগে ইয়ানরা ওকে পাঠিয়েছিল আর ওর কাছে হেল্প চেয়েছিল, সেই চিঠিটা জু আগেই পুড়িয়ে দেয় আর বলে দেয় সে কোনো হেল্প করতে পারবে না। এদিকে আমরা প্রিন্সেসকে দেখতে পাই। প্রিন্সেস তার কিছু ফলোয়ার্সদের ডেকে পাঠিয়েছিল আর তাদেরকে বলছিল, আমার একটা মুক্তা পাথর খুব পছন্দ হয়েছে, আমার ভাইয়ের কাছ থেকে ওই পাথরটা আমি নিতে চাচ্ছি, মানে রাজার কাছ থেকে, কিন্তু রাজা ফ্রিতে আমাকে পাথরটা দিচ্ছে না, সে আমার কাছে 10 লাখ টাকা চেয়েছে। এখন কিভাবে আমি ওই টাকাটা জোগাড় করতে পারি, কারণ এত টাকা এখন আমার কাছে নেই। এখন তোমরা আমাকে বুদ্ধি দাও। তো একজন বলছিল, আপনি যদি চান তাহলে চুরি করে পাথরটা আপনাকে এনে দিতে পারি। প্রিন্সেস খুব রেগে গিয়ে বলে, তোমরা কি চাও যে এর জন্য আমার পরে মৃত্যুদণ্ড হোক? আমাকে অন্য কোনো উপায় বলো। এরপরে হানমেই বলে, আমরা এরকম কিছু করতে পারি যাতে ধনীরা টাকা দিতে রাজি হয়ে যাবে, তারা ডোনেট করবে, সেই টাকাও হবে, আবার সেই টাকা রাজাও পাবে, আবার আপনি মুক্তা পাথরও পাবেন। আসলে রাজা এই টাকা এমনি এমনি চায়নি, কিছু বন্যা দুর্গত মানুষদের হেল্প করার জন্যই মূলত এই টাকা তার বোনের কাছে সে চেয়েছিল। আর এদিকে লেডি চু আর ইয়ান ভাবছে যে তারা তাদের চতুর্থ ভাবির কাছে কথা তো জানিয়েছিল, কিন্তু এভাবে বারণ কেন করে দিল। তাই তারা প্রিন্সেসের কথা ভাবছে যে প্রিন্সেসের সঙ্গেই তাদের কথা বলতে হবে। ঠিক তখনই লিং মিয়াও নামের ওই যে চতুর্থ ভাবির ছেলে আসে আর বলে যে সে তার মায়ের সঙ্গে দেখা করতে চায়। লেডি চু তখন বলে, অবশ্যই তোমার মায়ের সঙ্গে তোমাকে দেখা করাবো, কিন্তু তার আগে তোমাকে স্কুলে যেতে হবে। তুমি যদি সুন্দর ছেলে হয়ে থাকো তাহলেই তোমার মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে যাব। লিং মিয়াও তখন দ্রুত করে স্কুলে চলে যায়। লেডি চু বলে, ইস, বাচ্চাগুলোর জন্য আমার খুব মায়া লাগে, কিন্তু এখন জুয়ের সঙ্গে কিভাবে দেখা করাবো ওর? নিশ্চয়ই ইয়াও জানতে পেরেছে যে আমরা ওর সম্পর্কে জানতে পেরেছি, তাই ভাবি জুকে নিশ্চয় ভয় দেখিয়েছে যে তার ছেলের কোনো ক্ষতি করে দিবে, আর এর জন্যই ভাবি জু আমাদেরকে হেল্প করতে রাজি হয়নি, নাহলে সে কেন আমাদের হেল্প করতে রাজি হবে না। ঠিক তখনই সেন এদের বাড়িতে আসে, আর সেন দেখা করতে চেয়েছিল লেডি চু এর সঙ্গে। লেডি চু দেখা করবে না জানিয়ে দিলে সেন ইয়ানের সঙ্গেও দেখা করতে চায়। সেন এসে বলে যে সে বিশেষ কিছু কথা বলতে এখানে এসেছে। তখন লেডি চু বলে, হ্যাঁ, ইয়ানের সামনেই বলো, কোনো সমস্যা নেই, আমাদের ভিতরে আর কোনো কিছু গোপন নেই। সেন তখন বলে, কিন্তু আমি এরকম একটা ব্যাপারে কথা বলতে চাই যেটা আমি ইয়ানের সামনে বলতে পারবো না। ইয়ান তখন বলে, ও বললো না আমাদের ভিতরে গোপন কিছু নেই। ঠিক তখনই সেন একটা স্ক্রল বের করে আর বলে যে এটা দেখে কিছু বুঝতে পারছো, আমি একটা নতুন ক্লু পেয়েছি, এবার তো আমি তোমার সঙ্গে একটু আড়ালে কথা বলতে পারি। লেডি চু তখন বলে, ঠিক আছে, তাহলে চলো, আড়ালেই এবার কথা বলবে। সেন তখন বলে, আমি জানি তুমি আমাকে কোনো রকমের ভরসা করো না, তুমি ভাবো আমি বিশ্বাসঘাতক, তোমাকে ধোকা দিয়েছি। ঠিক তখন ওদের মাঝখানে এবার ইয়ান চলে আসে আর বলে, হ্যাঁ, কারণ তুমি বিশ্বাসঘাতকী, তুমি ধোকাবাজি, তো তুমি এখানে না কথা বলতে এসেছো, তো তুমি উল্টোপাল্টা কথা কেন বলছো? সেন তখন বলে, তুমি আর একটিবার আমাকে বিশ্বাস করো, দেখবে এবার আমি তোমার বিশ্বাসের যোগ্য প্রমাণ দিব। লেডি চু তখন বলে, তুমি আমাকে আগে এটা বলো যে তুমি এখানে কি নিয়ে এসেছো, আর ওই স্ক্রলটার ভিতরে কি আছে? ইয়ান বলে, হ্যাঁ, তুমি দেখছো না যে লেডি চু তোমাকে বারবার বলছে কাজের কথা শেষ করে এখান থেকে চলে যেতে, তো তুমি ওই স্ক্রলটা রেখে এখান থেকে চলে যাও। আর তুমি এটা ভুলে যেও না যে লেডি চু এখন থেকে আমার বড় ভাবি। সেন এরপরে সে স্ক্রলটা রেখে চলে যায়। তো ইয়ানের দিকে তাকিয়ে লেডি চু বলে, কি হয়েছে, এত হাইপার হয়ে কেন যাচ্ছিলে? আমি তো সেনকে সামলেই নিতাম। ইয়ান তখন বলে, তুমি আমার পরিবারেরই একজন, তো তোমাকে সামলানো তো আমারও দায়িত্ব। এরপরে লেডি চু ওই স্ক্রলটা বের করে আর তাতে লেখা ছিল চিংশি ভ্যালির কথা। আর এই চিংশি ভ্যালিটা মূলত প্রিন্সেস যেখানে থাকে তার আশেপাশে কোথাও অবস্থিত, বা প্রিন্সেসের এলাকারই কোনো গার্ডেন হবে। তো এর দ্বারা ও বোঝা যায় যে ইয়াও এরকম কিছু করার চেষ্টা করছে যা ওই চিংশি ভ্যালিতেই হবে। এদিকে আমরা হানমেইকে দেখতে পাই। হানমেই সেদিন কিছু গাছে পানি দিচ্ছিল, তখন ওর এক জুনিয়র এসে ওকে খুবই জ্বালাতন করলেও সেই গাছের উপরে জুনিয়রকে ফেলে দেয় আর বলে, তুমি কি জানো এগুলো কি বিষাক্ত গাছ, একটু পরেই ওই বিষে তুমি মারা যাবে যদি এক্ষুনি তুমি এখান থেকে না যাও আর না গিয়ে গোসল না করো। তারপরে ওই ছেলেটি বলে, আমি ভুল করেছি তোমাকে জ্বালাতন করে, আমি এক্ষুনি চলে যাচ্ছি বলে চলে যায়। এদিকে হানমেই জোরে চিৎকার করে বলে, আমি জানি তুমি ওই আড়ালেই লুকিয়ে আছো, বেরিয়ে এসো লেডি চু। আসলে লেডি চু উপর থেকে এতে দৃশ্য দেখছিল, ও মূলত আছে একটা দেয়ালের আড়ালে। লেডি চু বলে, আমি এই দেয়ালের আড়ালে লুকিয়ে আছি তুমি কিভাবে বুঝতে পারলে হানমেই?
আমি তো এত চুপে চুপে এসেছি যাতে কেউ আমাকে দেখে চিনতেই না পারে বা কেউ বুঝতেই না পারে যে আমি আড়ালে লুকিয়ে আছি। হানমেই বলে, ওই যে তোমার ছায়া, আর তাছাড়া তোমার ছাড়া আর কারোর এই সাহস হবে না এত রাত্রে প্রিন্সেসের এরিয়ায় এসে এভাবে উকি ঝুঁকি মারা। এজন্যই আমি আন্দাজ করেছিলাম যে লেডি চু ছাড়া এই কাজ আর কারো দ্বারা সম্ভব নয়। লেডি চু তখন বলে, আমি একটা বিশেষ কাজে এখানে এসেছি। এরপরে ওর হাত ধরে। হানমেই তখন একটু অবাক হয়ে যায় আর বলে, এটা কি হচ্ছে? ঠিক তখন ইয়ানও এই পথেই আসে, কারণ ও জানতে পেরেছে যে লেডি চু এদিকেই আসছে। তো ইয়ান যখন দেখে হানমেইয়ের সঙ্গে লেডি চু কথা বলছে, তখন তো ওর মনে মনে খুবই রাগ হচ্ছিল, কারণ ও মনে মনে লেডি চুকে ভালোবাসতে শুরু করে দিয়েছে। লেডি চুই হানমেইকে বলে, আমি আসলে একটা জিনিস জানতে পেরেছি। আমি জানতে পেরেছি যে প্রিন্সেসে কেউ একটা ক্ষতি করার চেষ্টা করছে, আর চিংসি ভ্যালিতেই সে লুকিয়ে আছে। তার মানে এখানে এমন কেউ আছে প্রিন্সেসের আশেপাশে যে আসলে প্রিন্সেসের ক্ষতি করতে চায়। তো সেই ব্যাপারেই আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি। আর ঠিক তখনই প্রিন্সেস এখানে চলে আসে আর বলে, বাবা। লেডি চু এবং হানমেইয়ের ভিতরে দেখি এত ক্লোজ রিলেশন হয়ে গিয়েছে যে তারা রাত্রেও দেখা করছে। এরপরে ওদের দুজনকেই ডাকা হয় আর বলে কেন তারা দেখা করছে আর কী কথা বলছিল। তো লেডি চুও মিথ্যা কথা বলে আর হানমেইও বলতে চায় না যে তাদের কি কথা হচ্ছিল। প্রিন্সেস তখন লেডি চুকে বলে, আমি জানি তুমি বলবে না, কিন্তু তুমি যদি আমাকে ইমপ্রেস করতে পারো তাহলে আমি তোমাকে মাফ করে দিব। আমি একটা ঝামেলায় পড়ে গিয়েছি, আমাকে 10 লাখ টাকা ম্যানেজ করতে হবে। তো আমি একটা পার্লের বিনিময়ে সেই টাকাগুলো দিতে চাই। তো এখন তুমি আমাকে একটা উপায় বলো যে ওই টাকাগুলো আমি কিভাবে জোগাড় করতে পারি। লেডি চু তখন বলে, আমার মাথায় একটা আইডিয়া আছে। আপনি যদি একটা নিলামের ডাক দেন আর সেই নিলামে যদি আপনি কিছু ছোট ছোট জিনিসপাতি বিক্রি করতে শুরু করেন, তাহলে সেগুলো বড় লোকেরা অনেক বেশি টাকায় কিনবে। তো তখন আপনি কিন্তু টাকা তুলতে পারবেন। আর এটা চিংসি ভ্যালিতে যদি আপনি করেন তাহলে খুব ভালো হয়। আর এদিকে ইয়ান তো অপেক্ষা করছে যে লেডি চু কতক্ষণে ফিরবে। ওর তো তর সইছে না। আর লেডি চু ওদিকে হানমেইয়ের সঙ্গে কি না কি কথা বলছে, এতে আরও বেশি তার চিন্তা হচ্ছিল। যাই হোক, এখন প্রিন্সেস বলে, তুমি ঠিক কথাই বলেছো, তোমার আইডিয়া আমার পছন্দ হয়েছে। তাই চিংসি ভ্যালিতে আমি একটা সেরিমনির আয়োজন করব। তখনই একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে প্রিন্সেসের সঙ্গে হানমেইয়ের পরিচয়টা যেভাবে এখান থেকে অনেক বছর আগে যখন নর্থ চি রাজ্যের সঙ্গে এই রাজ্যে ঝামেলা চলছিল এবং যুদ্ধ চলছিল, তখন অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রিন্সেস ইনজুর্ড হয়ে পড়েছিল। আর তখন ওকে বাঁচিয়েছিল মূলত হানমেই চিকিৎসা করেছিল বলেই প্রিন্সেস আজও সুস্থ সবলভাবে দাঁড়িয়ে আছে। আর সেজন্য হানমেইকে প্রিন্সেস এত বেশি পছন্দ করে, মনে মনে বোধহয় ওকে ভালোবাসে, কিন্তু সেটাও নিজেও বুঝতে পারে না আর হানমেইকেও বুঝতে দেয় না। তবে হানমেইয়ের প্রতি যে আলাদা একটা ফিলিংস আছে সেটা আমরা বুঝতে পারি। এদিকে লেডি চু আর ইয়ান যাচ্ছিল। তো ইয়ান আজকে কেমন একটু জেলাসি ভাইব দেখাচ্ছিল। লেডি চু বলে, তোমার কি কিছু হয়েছে নাকি? এরকম অন্যরকম আচরণ করছো কেন? আর সাথে সাথে ওর পাশে এসে বসে বলে, তোমার কি জ্বর এসেছে? ওর কপালে হাত রাখে আর নিজের কপালেও হাত রেখে বলে, কই না তো, তোমার গায়ের উষ্ণতা আর আমার গায়ের উষ্ণতা তো সেম, জ্বর তো আসেনি। ইয়ান তখন বলে, তুমি কেন সিট চেঞ্জ করে এখানে এসেছো? লেডি চু বলে, তোমার কি হয়েছে আমাকে কিন্তু কানে কানে বলতে পারো। ইয়ান বেচারা এমনি এর প্রেমে হাবুডুবু খাচ্ছে, আর তারপরে লেডি চু যদি এইসব ব্যবহার করতে থাকে তাহলে ইয়ানের কেমন হয় একটু ভাবুন। ইয়ান ওকে বলে, তুমি আমার পাশ থেকে সরলেই আমি ঠিক হয়ে যাব। এরপরে ওকে নিয়ে সোজা বাড়িতে চলে আসে। এরপরে ইয়ান ওর রুমে বসে বসে ভাবছিল, মানে ও পড়াশোনা করার চেষ্টা করছিল, কিন্তু বারবার লেডি চু এর বিভিন্ন রকম দৃশ্যই ওর সামনে ভাসে। আর ও কল্পনা করে যে লেডি চু ওকে ভালোবাসার কথা বলছে এবং ওর আর লেডি চু এর ভিতরে একটা প্রেমের সম্পর্ক হয়ে গিয়েছে। এরপরে ইয়ান নিজের মুখেই চড় দিয়ে বলে, এসব আমি কি ভাবছি। এর পরদিন আমরা দেখতে পাই চিংসি ভ্যালি, যেখানে সেরিমনি হওয়ার কথা ছিল সেই সেরিমনিটা কিন্তু শুরুও হয়ে গিয়েছে। আর এখানে যে যাকে পছন্দ করে সে তাকে পেয়ে গিয়েছে, তার সঙ্গে দেখাও হয়েছে। তাই সবাই ভীষণ মন খুলে এখানে গল্প করছিল। কিছুক্ষণ পরে আমরা ইয়াওকে দেখতে পাই। এই লোকটিকেও তো এখানে আহ্বান করা হয়েছিল, লোকটিও এসেছিল। আর লেডি চুও আসে। তো লেডি চু ইয়াওয়ের সঙ্গে আজকে এই প্রথমবারের মতো কথা বলে। ইয়াও তখন জিজ্ঞেস করে যে তোমার দেবর ইয়ানকে দেখছি না, সে কোথায়? লেডি চু তখন বলে তার একটু আর্জেন্ট কাজ পড়ে গিয়েছে, তাই সে আজকে আসতে পারবে না। একটা ফ্ল্যাশব্যাক দেখিয়েছে গতকাল রাত্রেবেলা লেডি চু আর ইয়ানের ভিতরে একটা বাজি হয়েছিল। তারা আবারও কয়েন ফ্লিপ করে দুইজন দুই রকম দায়িত্ব নিয়েছে। লেডি চু দায়িত্ব নিয়েছে যে ইয়াওকে যেভাবেই হোক ওই সেরিমনিতে আটকে রাখবে, আর ইয়ান দায়িত্ব নিয়েছে যে ওই সেরিমনিতে যতক্ষণ ইয়াও থাকবে তার ভিতরে ইয়াওয়ের বাড়িতে গিয়ে তল্লাশি চালাবে। আর এটা এখন ইয়াও খুব ভালো করে বুঝতে পারে।
তাই ও যখনই বুঝতে পেরেছে ইয়ান এখানে আসেনি মূলত একটা ইনভেস্টিগেট করবে বলে, ও তখনই এখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু লেডি চু তো ওকে চলে যেতে দিবে না। লেডি চু বলে এই পার্টিটা থ্রো করেছে মূলত প্রিন্সেস এখন এখানে এলোই না, আর আপনি এর আগেই চলে যাচ্ছেন। সেটা কি হয়, প্রিন্সেস কিন্তু খুবই রাগ করবে, তাই ও যেতে পারে না। আর এদিকে আমরা দেখতে পাই ইয়ান আর তার গার্ড দুজনেই মিলে চলে এসেছিল ইয়াওয়ের বাসায় এবং সেখানে ইনভেস্টিগেট করতে শুরু করে। কিছুক্ষণের ভিতরেই এদিকে প্রিন্সেসও চলে এসেছে। প্রিন্সেস সকলকে প্রথমে অভিনন্দন জানায়, আর তারপরে শুরু হয় এখানে যে নিলামে তোলা জিনিসপাতিগুলো কালেকশন। মূলত ইয়াও এর পরেই চলে যেতে চাইছিল, কিন্তু তাও ওকে বারবার লেডি চু আটকে দেয়। তবে একটা পর্যায়ে যখন ইয়াও সত্যিই চলে যাচ্ছিল, তখন আর কোনো কিছু পথ না পেয়ে লেডি চু নিজের হাতে একটা ড্রাগন নিয়ে নেয়, এবং এখন যদি ইয়াও চলে যায় তাহলে ইয়ান খুব ঝামেলায় পড়বে দেখে ও নিজে একটা ড্রাগার দিয়ে নিজের হাত কাটে আর চিৎকার করে বলতে লাগে যে এখানে একটা দস্যু প্রবেশ করেছে। অ্যাসাসিন বলে চিৎকার করলে প্রিন্সেস বলে জায়গাটাকে সিল করে দিতে, তাই ইয়াও আর এখান থেকে বের হয়ে যেতে পারে না। প্রিন্সেস সবাইকে বলে যে অ্যাসাসিন কোথায় আছে, দ্রুত গিয়ে তাকে ধরো। তো এখানে যেহেতু কিছু লড়াকু মানুষজন ছিল, তো তারা অ্যাসাসিন ধরার উদ্দেশ্যে দ্রুত করে বেরিয়ে যায়। তবে সেনের স্ত্রীকে আমরা বলতে শুনি, সেনের স্ত্রী সবার সামনে এসে বলে যে লেডি চু মিথ্যা বলছে, সে নিজেই নিজের হাত কেটেছে, এখানে কোনো অ্যাসাসিন আসেনি, কারণ সে এটা দেখতে পেয়েছে। ওদিকে ইয়ানকে দেখতে পাই ওরা একটা সিক্রেট চেম্বারের সন্ধান পেয়েছিল, আর তার ভিতরে গিয়ে দেখে যে ইয়াও এখানে বিভিন্ন রকমের অস্ত্রপাতি নিজের কাছে নিয়ে রেখেছে, আর এগুলো মিলিটারি একাডেমি থেকে চুরি করে রেখেছে। এদিকে আমরা সেনের স্ত্রী সেই দৃশ্য দেখতে পাই যে ও নিজের চোখে দেখেছে লেডি চু নিজেই নিজের হাত কেটেছে। কিন্তু এখানে লেডি চু বলে তুমি সত্যিই বলছো যে আমি নিজে হাত কেটেছি, কিন্তু কেন আমি কাটতে যাব? তো প্রিন্সেস বুঝতে পারে যে লেডি চুর মাথায় অন্য কিছু ঘুরঘুর করছে, তাই প্রিন্সেস ওকে ডিফেন্ড করে। কিন্তু সেনের স্ত্রী তখনও শপথ করে বলে যে সে সত্যিই দেখেছে লেডি চু নিজেই নিজের হাত কেটেছে। ইয়াও তখন একটা ডক্টর নিয়ে এসে বলে ঠিক আছে, সে নিজের হাত কেটেছে কিনা তো এই ডক্টর যদি পরীক্ষা করে তাহলেই প্রমাণ হয়ে যাবে। প্রিন্সেস তখন বলে একটা বাহিরের ডক্টর কেন লেডি চুকে পরীক্ষা করবে, বরং এখানে তুয়ান আছে, তো তুয়ানই পরীক্ষা করবে। তুয়ান যেহেতু ডাক্তারি বিদ্যা কম বেশি শিখেছে, তাই তুয়ানকে নিজের দিকে ডাকে প্রিন্সেস আর বলে এখনই তুমি দেখো যে লেডি চু এর হাতে কি হয়েছে। তুয়ান বুঝতে পারে যে লেডি চু এটা নিজেই কেটেছে, কারণ কাটাটা একটুও ডিপ নয়, একদম হালকা। এবার লেডি চু ওর দিকে তাকিয়ে থাকে, কারণ সে একটা কিছু বোঝানোর চেষ্টা করছে তুয়ানকে। তো তুয়ানও মেবি সেটা বুঝতে পেরেছিল, আর প্রিন্সেসও ইশারা করে যে লেডি চু যেটা করতে বলছে তুয়ান যেন সেটাই করে। এরপরে তুয়ান সকলের উদ্দেশ্যে বলে লেডি চু এর হাতে এত গভীর একটা কাটার দাগ পড়ে গিয়েছে যে এটা কোনো ঘাতকের কাটার দাগ ছাড়া কোনোভাবেই সম্ভব নয়, আর এটাকে বাড়িতে গিয়ে চিকিৎসা করাতেই হবে। তাই ও প্রিন্সেসকে বলে যে এই মুহূর্তে সেই অ্যাসাসিনকে ধরা হোক। আর সত্যি দেখা যায় এখানে একটা অ্যাসাসিন চলেও এসেছে, যে লেডি চুকে উদ্দেশ্য করে একটি ধনুক ছুঁড়ছিল, আর এটা পিছন থেকে সেন দেখতে পায়। সেন লেডি চুকে বাঁচাতে গিয়ে ওর সামনে চলে আসলে সেই ধনুকটা সোজা গিয়ে সেনের পিঠেই বিঁধে যায়। সবাই তো একদম হা হয়ে গিয়েছে এই দৃশ্য দেখে, কারণ সত্যি অ্যাসাসিন চলে এসেছে। তো ওই অ্যাসাসিন আরও একবার যখন ধনুক ছুঁড়ে দেয়, তখন উপর থেকে নিচে পড়ে যায় লেডি চুকে তখন সেন ধরতে যায়। তো লেডি চু তখন ওর হাত ধরেও ছেড়ে দেয়। সেন বুঝতে পারলো না যে লেডি চু এটা কেন করেছে। তো লেডি চু নিচে যখন পড়েই যাচ্ছিল, তখন তাকে এসে ধরে ফেলে ইয়ান এখানে এসেছিল, এটা লেডি চু বোধহয় আগেই টের পেয়েছিল। এরপরে সেই অ্যাসাসিনকে গিয়ে ধরে ফেলে সিলান। তবে ওই অ্যাসাসিন নিজেই কিছু একটা খেয়ে আত্মহত্যা করে নিয়েছিল, তাই তার কাছ থেকে কিছু বের করা যায় না। এরপরে প্রিন্সেস এদের সবাইকে বলে আজকে সবার উপরে অনেক ধকল চলে গিয়েছে, তাই তোমরা সবাই চলে যাও। যদিও অ্যাসাসিনকে ওভাবে ধরা হলো না, কিন্তু আমি মনে করি এর পিছনে কে আছে তা ধরা পড়বে, এবং এটা সেন গিয়ে ইনভেস্টিগেট করুক। আর আমার সাথে যাওয়ার আগে লেডি চু তুমি একবার দেখা করে যাবে। এরপরে লেডি চুকে একটা জায়গায় নিয়ে গিয়ে প্রিন্সেস বলে তুমি নিজের জীবনের এত বড় ঝুঁকি কেন নিতে গেলে? এরপর থেকে কোনো কিছু প্ল্যান যদি মাথার ভিতরে ঘুরে তাহলে আগেই আমাকে সেগুলো জানিয়ে দিবে, তাহলে এক্সট্রা সতর্ক থাকতে পারবো। আর এদিকে ইয়ানের যে গার্ড, সেই গার্ড ইয়ানকে জিজ্ঞেস করে আপনি কি সত্যি লেডি চুর প্রেমে পড়েছেন? এখন দেখছি বাড়ি যাওয়ার জন্য তাকে নিয়ে যাবেন বলে ওয়েট করছেন। তো ও ওকে কিছু বলে না। কিছুক্ষণ পরে লেডি চু ফিরে আসে, তো ইয়ান ওকে ক্যারেজের ভিতরে করে বাড়িতে নিয়ে আসতে লাগে। আর এদিকে ইয়াও বাড়ি এসে জানতে পেরেছে যে তার সিক্রেট চেম্বারে ইয়ান প্রবেশ করেছিল এবং তাদেরকে এখান থেকে বের হতে কেউ একটা সাহায্য করেছে। যাই হোক, এরপরে প্রিন্সেস বাড়িতে গিয়ে সোজা 2জন ফলোয়ারকে ডেকে নিয়ে আসে। তার এই 2জন ফলোয়ার গোপনে নর্থ চিয়ের সঙ্গে হাত মিলিয়েছিল, বিধায় তাদেরকে ধরে নিয়ে আসা হয়েছে এবং হানমেইয়ের সামনেই ওদের দুজনকেই মেরে ফেলা হয়।
এরপরে প্রিন্সেস হানমি সামনে আসে আর বলে, দেখেছো তো, ওরা কিন্তু আমারই ফলোয়ার্স ছিল তোমার মতোই, কিন্তু আমাকে কেউ ধোকা দিলে আমি সেটা সহ্য করতে পারি না, আর তাই আমি ওদেরকে মেরে ফেলেছি। তোমাকে আমি রাস্তা থেকে প্রায় কুড়িয়ে নিয়ে এসেছিলাম, তোমার বাড়িও নর্থ সিতে ছিল, কিন্তু তা সত্ত্বেও তোমাকে আমার ভালো লেগেছিল বলেই আমি আমার বাড়িতে নিয়ে এসেছি। তুমি যদি কখনো আমাকে ধোকা দেওয়ার চেষ্টাও করো তাহলে তোমার অবস্থাও এরকম হবে। হানমেই তখন বলে, আমার এই সাহস কোনো দিন হবে না, যদি আপনি আমাকে অবিশ্বাস করেন তাহলে আজকেই মেরে ফেলুন। প্রিন্সেস বলেন, না, তোমাকে আমি মারতে পারবো না। এদিকে আমরা সেনের স্ত্রীকে দেখতে পাই, সে বাড়ি ফিরে বসে বসে কাঁদছিল, বাবার কাছেও অনেক অভিযোগ দিয়েছে, আর সেনকে জিজ্ঞেস করছে যে সেন আজও লেডি চুকে ভালোবাসে কিনা। তো সেন বলে, যদি ভালোবাসি তবেই বাকি। এতে ওর স্ত্রী বলে, আমি তোমাকে এত ভালোবাসি, তাহলে আমাকে বিয়ে কেন করেছিলে? এরপরে সিন চেঞ্জ হয় আর আমরা ক্যারেজের দৃশ্য দেখতে পাই, যেখানে লেডি চু এবং ইয়ান আসছিল। তো লেডি চু জিজ্ঞেস করে যে ইয়ানরা কিভাবে বের হলো ওই বাড়ি থেকে। ইয়ান তখন বলে, আমাদেরকে ভাবি জু সাহায্য করেছে, ভাবি জু আমাদেরকে দেখেই চিনতে পেরেছিল, এবং আমরা যখন বের হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না তখন সেই আমাদেরকে বের করেছে। তখন লেডি চু বলে, আমি ইয়াওকে আটকে রাখার জন্য মিথ্যা একটা নাটক করেছিলাম ঠিকই, কিন্তু সত্যি সত্যি যে ওখানে অ্যাসাসিন চলে আসবে তা আমি ভাবতেও পারিনি। যাক, এরপরে ওরা বাড়িতে পৌঁছে যায়। তো ওরা চিন্তা করছে যে জুকে এখন বাঁচাতে হবে, কারণ ওর ভাই হয়তো জুয়ের উপর অনেক অত্যাচার করবে। তবে এদিকে একজন তো প্রেমে আবার হাবুডুবু খাচ্ছে। ওদিকে আমরা সেন আর তার স্ত্রীকে দেখতে পাই। সেন বলে, আমি কেন তোমাকে বিয়ে করেছি শুনবে? কারণ তোমার বাবা আমাকে দুটো পথ দিয়েছিল, এক হয় তোমাকে বিয়ে করা আর না হয় মৃত্যুকে আলিঙ্গন করা, আর সেজন্যই আমি তোমাকে বিয়ে করেছি। তুমি তো জানো না তোমার বাবা কতটা খারাপ। তখন সেনের স্ত্রী বারবার রিকোয়েস্ট করে বলে, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি প্লিজ আমাকে কখনো ছেড়ে চলে যেও না। সেন তখন ওর হাতটা ছেড়ে দেয়। এদিকে লেডি চুয়ের আজকে মন খুবই খারাপ ছিল, তাই সে একটা জায়গায় বসে বসে ওয়াইন পান করছিল। তো সেই জায়গার সন্ধান নিয়ে সোজা ইয়ান চলে যায়, আর লেডি চুকে গিয়ে জিজ্ঞেস করে তার মনটা আজকে বেশি খারাপ কেন। আসলে আজকে তার বাবার কথা তার খুব মনে পড়ছে, আর বাবার কথা মনে পড়লেই সে এখানে এসে ওয়াইন পান করে। তাই ওর সঙ্গে বসে বসে গল্প করছিল ইয়ান, আর এটা দূর থেকে সেন দেখে। আসলে এই জায়গাটার কথা শুধুমাত্র সেন আর লেডি চুই জানতো। আজকে এখানে ইয়ানকে দেখে খুবই খারাপ লাগে সেনের। তো সেন বলে, আমি ভেবেছিলাম শুধু এই জায়গাটার কথা আমি আর লেডি চু ছাড়া আর কেউ জানবে না। ইয়ান তখন বলে, আমাদের ভিতরে কোনো সিক্রেট নেই, সেটা কি তুমি আজও বুঝতে পারোনি? সেন বলে, সে তো তোমার বড় ভাইয়ের স্ত্রী, তাহলে কেন তুমি তার পিছনে এভাবে পড়ে আছো? আর তখন ওদের মাঝখানে চলে আসে লেডি চু আর বলে, ইয়ান বাড়িতে চলো। তখন যাওয়ার আগে সেনকে বলে যায় ইয়ান যে আমার বড় ভাই তো মারা গিয়েছে, তবে চাইলে সে আমার স্ত্রী হতে পারে। এটা বলে চলে আসে। তখনই সেন কল্পনা করে যে আগে লেডি চুইয়ের সঙ্গে তার কি সুন্দর একটা সম্পর্ক ছিল, প্রায় 5 বছরের মতো তাদের একটা গভীর প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু আজকে তারা কতই না দূরে চলে গিয়েছে। এদিকে যখন বাড়িতে চলে আসে ইয়ান আর লেডি চু, তখন একটা গাছ জড়িয়ে ধরে লেডি চু, আর সেখান থেকে একটা ফুলের ডাল ভেঙে নৃত্য করতে শুরু করে। আর এইসব দেখে তো ইয়ান আরো বেশি করে লেডি চুয়ের প্রেমে পড়তে শুরু করে দেয়। এদিকে লেডি চু একটা ফুল ভেঙে যখন ইয়ানের কাছে দিয়েছিল তখন সে বলেছিল, এই ফুলের মতো তুমিও চার্মিং। ওই ফুলটা তখন ইয়ান ঘরে নিয়ে এসে কি না জানি করে, একটা সিরামিকের ফ্লাওয়ার ভাসে সেটাকে রেখে দেয়। আর ওর গার্ড যখন আবার ওকে জিজ্ঞেস করে যে আপনি সত্যিই কি আপনার ভাবির প্রেমে পড়লেন, ও তখন আবার একটু মগ্ন হয়ে যায় আর গার্ডকে এখান থেকে বের করে দেয়। এর পরের দিন ওর মেজো ভাবি ওকে ডেকে বলে, তোমার বিয়ের জন্য কিছু পাত্রী দেখেছি, তারা আজকে এখানেই আসবে। এরপরে দল বেঁধে একদল পাত্রী আসতে থাকে। ইয়ান এটা দেখে বলে, আমি তো এখন বিয়ে করব না। কিছুক্ষণ পরে এখানে লেডি চুও চলে আসে, তাই ইয়ান মেয়েগুলোকে দেখতে লাগে। তো একটা মেয়ে ওকে কেক অফার করলে ইয়ান সেই কেকগুলোও খায় না, এবং ও জিজ্ঞেস করে লেডি চুকে যে ভাবি আমি কি এই কেকটা খাবো? তখন ইয়ানকে লেডি চু বলে, অবশ্যই, কেন খাবে না। কিন্তু এখানে ওর মেজো ভাবি একটু টুকটাক বুঝতে পারে যে ইয়ানের আর লেডি চু এর ভিতরে কিছু একটা আছে, বা ইয়ান হয়তো লেডি চুকে পছন্দ করে। তো ওর ভাবিকে জানিয়ে দেয়, মানে মেজো ভাবিকে জানিয়ে দেয় আর বলে, দেখো ভাবি, আমি এখন বিয়ে করার জন্য একদম প্রস্তুত নই, আর আমার কাঁধে এখন অনেক দায়িত্ব, আর তাই আমি বিয়ে করব না। এদিকে তুয়ানকে দেখতে পায়, সে লিয়াংকে চিকে দিতে এসে আজকে যখন চলে যাবে তার আগেও লিয়াংকে জানিয়ে দেয় যে আমি আপনাকে পছন্দ করি আর আমি আপনাকে বিয়ে করতে চাই। কিন্তু লিয়াং ওকে বলে যে আমি তো তোমাকে অন্য কোনো নজরে দেখি না, আমি আমার 2 বোনকে যেমনভাবে দেখি তোমাকেও তেমনভাবে দেখি। এই কথা শুনে তুয়ানের মন ভেঙে যায়। ও যখন বাড়িতে আসে তখন 2 ভাই ওকে জিজ্ঞেস করে। ও তখন বলে যে ও লিয়াংকে অনেক পছন্দ করে, কিন্তু লিয়াং ওকে রিজেক্ট করে দিয়েছে। তখন শিলান বলে, তোমার তো ক্রাউন প্রিন্সের সঙ্গে বিয়ে ঠিক হয়ে
হয়ে আছে, তুমি অন্য কারোর সঙ্গে এখন প্রেমে জড়িও না। ওয়েনও তখন বলে, হ্যাঁ শিলান ঠিকই বলেছে, কারণ এখন লিয়াং তোমাকে রিজেক্ট করে দিয়েছে, আর যদি তুমি এখনও ওর প্রতি জড়িয়ে যাও তাহলে তোমার মনের কষ্ট আরও বাড়বে ছাড়া কমবে না। এদিকে আমরা দেখতে পাই একটা বাগান বিলাস ফুলের ডাল নিয়ে দাঁড়িয়েছিল লেডি চু। লেডি চু এর সামনে তখন ইয়ান আসলে লেডি চু বলে, গতকাল রাত্রে আমি কি উল্টোপাল্টা কিছু করেছি? লেডি চুকে ইয়ান তখন কিছুই বলে না। লিংমো আসে তখন আর বলে, আন্টি আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে যেতে চাই। তো লিংমোকে এই মুহূর্তে তোর মায়ের সঙ্গে দেখা করতে নিয়ে যাওয়া যাবে না, তাই লিংমোর হাতে একটা ফুল দিয়ে লেডি চু বলে, এই ফুলটা তুমি রাখো, আমি তোমাকে তোমার মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে যাব। কিন্তু তখনই ওর হাত থেকে ফুলটা কেড়ে নেয় ইয়ান আর বলে, ছোট বাচ্চা ছেলে, ওর ফুলের কি দরকার? লিংমো তখন বলে, এটা আমার আন্টি আমাকে দিয়েছে, তুমি কেন নিয়ে নিচ্ছ? ও তখন ওকে বলে, তোমার এখনো ফুল নেওয়ার সময় হয়নি। এখন কাঁদতে থাকে লিংমোর আন্টি ওকে বলে, থাক থাক কেঁদো না, তোমার আঙ্কেলও যা বুঝি না। ওর কাছ থেকে যখনই ফুলটা কেড়ে নিতে যায় লেডি চু, তখন ইয়ান ওটাকে আরো উঁচুই ধরে তারপরে নিজের বুকের ভিতরে রেখে দেয়। মানে বাচ্চা একটা ছেলেকে ফুল দিলে লেডি চু তাতেও জেলাস হয়ে যাচ্ছে। লেডি চু একটু একটু বুঝতে পারছে যে ইয়ানোর প্রতি দুর্বল। যাই হোক, এদিকে আমরা জুকে দেখতে পাই, মানে ভাবি জু। তাকে এসে তার ভাইয়ের এক মারধর করে আর বলে, তুই নিশ্চয়ই সেদিন ইয়ানদেরকে এখান থেকে বের করে দিতে হেল্প করেছিলিস, তো ফার্দার যদি এরকম আর কোনো কিছু আমি করতে দেখি তাহলে তোকে তো বাঁচিয়ে রাখবোই না, সাথে সাথে তোর ছেলেকেও মেরে ফেলবো, তাই এখন থেকে বুঝে শুনে কাজ করবি। ও তখন ওর ভাইয়ের পা জড়িয়ে ধরে বলে লিংমোর কোনো ক্ষতি না করতে। ঠিক তখনই লেডি চু আর ইয়ান দুজনে মিলে লিংমোকে নিয়ে এখানে উপস্থিত হয়ে যায় লিংমোকে ওর মায়ের সঙ্গে দেখা করানোর জন্য। তো একটা আর্জি পেশ করে ইয়ান আর বলে যে আমরা আমাদের ভাবির সঙ্গে দেখা করতে চাই। ওর ভাই তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের তার সঙ্গে দেখা করাতে নিয়ে যাচ্ছি। এরপরে ওদের জুয়ের ঘরের সামনে নিয়ে আসা হয়। তোর কাজিন জুকে বারবার ডেকে বলে, তোমার ছেলে তোমার সঙ্গে দেখা করতে এসেছে, দরজা খুলো। কিন্তু ওর কাজিন তো জানতো যে জু দরজা খুলবে না, কারণ একটু আগে তাকে মারধর করা হয়েছে। জু ওর ছেলেকে বলে, লিংমেও আমি একটু অসুস্থ, আমি যদি বাহিরে আসি তাহলে তুমিও অসুস্থ হয়ে যেতে পারো, সেজন্য আমি দরজা খুলবো না, আমি একটু সুস্থ হই তারপরে তোমাকে গিয়ে দেখে আসবো। লিংবিয়াও বলে, মা আমি শুধু তোমাকে একবার দেখতে চাই। ওর মা তখন বলে, আচ্ছা আমি তোমাকে একটা কবিতা শোনাচ্ছি, যে কবিতাটা আমি সবসময় তোমাকে শোনাতাম। এরপরে ওর মা সেই কবিতাটা শোনাতে শুরু করে। এবার লিংমেও দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে, আর ওর মার কবিতা বলা শেষ হলে লিংমেও দৌড়ে এখান থেকে চলে যায়। এরপরে এরা দুইজন ইয়াওকে বলে যে আমরা তাহলে চলে যাচ্ছি। এবার ইয়াওয়ের কাছ থেকে বিদায় নিয়ে ওরা যখন চলে আসবে তখন ওরা লিংমেওকে কোথাও দেখতে পায় না, কিন্তু এরপরে আবার লিংমেও সাথে সাথেই চলে আসে আর ওরা লিংমেওকে নিয়ে চলে আসে। ওরা যখন ক্যারেজে করে আসছিল তখন লিংমেও বলে, আমার মা যখন আমাকে কবিতা বলে শোনাচ্ছিল তখন আমার মনে হয়েছে মা কিছু একটা বোঝাতে চেয়েছিল, কারণ কবিতার একটা লাইন মা একটু ঘুরিয়ে বলেছে, আমি বুঝতে পেরেছিলাম মা একটা গাছের কথা বলছে, তাই আমি দৌড়ে সেই গাছের কাছে গিয়েছিলাম, সেখানে একটা চিঠি ছিল আর এটা হলো সেই চিঠি। ওই চিঠিতে আসলে কিছু একটা বোঝাতে চেয়েছে জু, মানে আড়ালে এদের হেল্প করতে চেয়েছে। তো ওরা বাড়ি আসার পরে রাত্রিবেলা খুব চুপি চুপি লেডি জু আস্তে আস্তে স্টাডি রুমের দিকে যাচ্ছিল, আর ওদিকে আবার দেখতে পাই ইয়না একটু আস্তে আস্তে স্টাডি রুমের দিকেই যাচ্ছে। কিন্তু এরকম লুকোচুরির কি আছে, ওরা লাইট জ্বালাচ্ছে না, এজন্য যে বাকি ভাবিরা যাতে টের পেয়ে না যায়। এরপরে ইয়ান যখন দেখে যে লেডি চু ওর সামনে দাঁড়িয়ে আছে তখন ও ওকে নিয়ে ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তো এবার ইয়ানকে দেখে একটু অবাক হয়ে যায় লেডি চু আর বলে, আমি তো ভেবেছিলাম তুমি ভিতরেই আছো। ইয়ান বলে, চলো আমরা সেই চিঠিটা এবার পর্যবেক্ষণ করি। তো চিঠিটা পর্যবেক্ষণ করে ওরা এটা বুঝতে পারে যে চিঠিতে দিংফেং নামের একটা জায়গার কথা বলা আছে। মনে হয় ইয়াও খুব কিছুদিনের ভিতরেই ওইখানে একটা রিবেলিয়ন করার চেষ্টা করছে। তো ও চিন্তা করে যে ওটাকে ওদের আটকাতে হবে অ্যাট এনি কস্ট। এবার এর জন্য ও সোজা চলে আসে এবার প্রিন্সেসের কাছে, যাতে প্রিন্সেস জুকে উদ্ধার করে আগে থেকেই। এরপর ওরা একটা ম্যাপ তৈরি করে ফেলে যে দিংফেং ভ্যালিতে কিভাবে ওরা নিজেরা একটা ট্র্যাপ ফেলবে। ঠিক তখনই এখানে বোয়েন আর শিলান আসে, ওরা দুই ভাই ইয়ানের সঙ্গে দেখা করতে এসেছিল। তো ওরা এসে যখন এদের কথা জানতে পারে যে এরা দিংফেং ভ্যালিতে যাচ্ছে তখন এরা চিন্তা করে এরাও যাবে। তবে ওয়েন যখন শোনে যে লেডি চুও ওখানে যাবে তখন ওয়েনের একটু অবিশ্বাস হয়, তাই লেডি চু ওর সঙ্গে লড়াই করে এটা বুঝিয়ে দেয় যে ও কত বড় সৈনিক, ওখানে যাওয়ার মতো যথেষ্ট ক্ষমতা তার আছে। তো ওর সঙ্গে লড়াই করে ওয়েন হেরে যায়। এরপরে ওর সঙ্গে লড়াই করতে আসে ইয়ানার বলে, আমরাও নিজেদেরকে একটু ঝালিয়ে নিই। তো ওরা সমানে সমানে দাঁড়িয়ে পড়ে।
এর পরের দৃশ্যে আমরা আবার সেনকে দেখতে পাই। সেনও এমন কিছু পেয়েছে যাতে সেন স্পষ্টভাবে এটা বুঝতে পেরেছে যে ইয়াও বড়সড় কোনো কিছু ঘটানোর চেষ্টা করছে, তাই ও দ্রুত করে সেখানে ইনভেস্টিগেট করতে চলে যায়। পরদিন ওর যে গার্ড, সেই গার্ড সোজা চলে আসে লেডি চুয়ের কাছে আর বলে, সেন, আমার মাস্টার গতকাল একটা কেস ইনভেস্টিগেট করতে গিয়েছিল আর আমাকে বলে গিয়েছিল যদি রাত্রের ভিতরে তিনি না ফেরেন তাহলে সকালে ভোরে যেন আমি আপনার কাছে এসে জানাই আর মাস্টারকে উদ্ধার করতে বলি। আপনি দয়া করে আমার মাস্টারকে উদ্ধার করুন। আমার মনে হয় মাস্টারের কোনো একটা বিপদ হয়েছে। সে গতকাল রাতে ইয়াও সম্পর্কে কিছু একটা জানতে পেরেছিল, কিন্তু এখন একা একা লেডি চুকে তো সেনকে উদ্ধার করতে যেতে দিবে না ইয়ান। ইয়ান বলে আমি যাব। লেডি চু তখন বলে আমাদের ভিতরে এরকম কিছু কোড আমরা ইউজ করতাম যেগুলো কেবল আমি আর সেনই বুঝি, তুমি ওগুলো বুঝবে না। এবার এটা শুনে একটু জেলাস হয়ে যায় ইয়ান আর বলে, সেই কোডগুলো কি তুমি আমাকে বলে দাও। তখন ওই কোডগুলোর কথা বলে দেয় লেডি চু আর বলে ঠিক আছে তাহলে তুমি যাও, আর এদিকে আমরা দিংফ্যাং ভ্যালিতে যাচ্ছি। তো পরের দিন সকালবেলা ওরা সবাই মিলে দিংফ্যাং ভ্যালির উদ্দেশ্যে চলে আসে, আর অন্যদিকে সেনকে খুঁজতে তার সাথে গার্ড নিয়ে চলে আসে ইয়ান। ইয়ান একটা পানির কাছে এসে বুঝতে পারে যে সেন এদিক বরাবর এসেছে ঠিকই, তবে এই পানির কাছে এসে ওর পদচিহ্নটা হারিয়ে গিয়েছে। তার মানে ও কি পানি দিয়ে হেঁটে গিয়েছে। তখন একটা পাথরে ও কিছু একটা কোড দেখতে পাই। এটা দেখার সাথে সাথেই ওর মনে পড়ে যায় যে ওকে কি বলেছিল লেডি চু। লেডি চু ওকে যে কোডের কথা বলেছিল ওখানে সেই কোডটাই দেওয়া আছে। ওই কোডটা দেখা মাত্র ইয়ান এটা বোঝা যায় যে এমন একটা রেসিডেন্স আছে আশেপাশে যেখানেই সেন লুকিয়ে আছে। সেন আসলে গুরুতরভাবে ইনজুর্ড অবস্থায় এখানে পড়ে আছে। নর্থ জি এর লোকজন মূলত ওর এই হাল করেছে। তো ও এখানে লুকিয়ে ছিল, ওর হাতে একটা ছুরিও ছিল। ঠিক তখনই খুঁজতে খুঁজতে এখানে পৌঁছে গিয়েছিল ইয়ান। ইয়ানকে দেখে ও বলে তুমি আমাকে পর্যন্ত খুঁজে পেয়েছো, তার মানে নর্থ জি এর লোকজনও এখানে চলে আসবে। ইয়ান তখন বলে না, তোমাকে খুঁজে বের করা এতটাও সহজ ছিল না, কিন্তু তোমরা নাকি বিশেষ কোনো কোড ইউজ করতে, তো সেই কোডের কথা আমাকে বলেছিল চু, এর জন্য আমি তোমাকে খুঁজে পেয়েছি। এদিকে চু ওয়েন আর শিলানকে নিয়ে দিংফ্যাং ভ্যালিতে ওয়েট করছে যে কখন এখানে আর্মিরা আসবে আর ওরা ওদেরকে ট্রপে ফেলবে। এদিকে অবস্থা তো সেনের খুবই খারাপ ছিল, তাই সেনের একটু বেশি করে রিব্যান্ডেজ করে দিচ্ছিল ইয়ান। আর সেনের খুব কষ্ট হচ্ছিল কারণ সেন এতটা ইনজুর্ড হয়েছে আর ওকে এত রাফভাবে চিকিৎসাটা করছিল ইয়ান যে ওর একটু কষ্টটা বেশিই হচ্ছিল। তবে কিছুক্ষণ পরে এখানে কিছু অ্যাসাসিন চলে আসে আর এরা ইয়াও এর অ্যাসাসিন ছিল সেটা আমরা বুঝতে পারি। তো ওদের সঙ্গে একাই ফাইট করতে লাগে ইয়ান, কারণ সেনের অবস্থা খারাপ ছিল, সে তো ফাইট করতে পারছিল না। ওদিকে লেডি জু ইয়াও এবং তার দলবলকে একটা জায়গায় ধরে ফেলে। ইয়াওকে ও বলে যে আমি জানতাম যে তুমি এখানে আসবে, ঠিক আছে চলো ফাইট করা যাক। তবে ইয়াওয়ের কিছু ব্যাকআপ সৈন্যরা যাচ্ছিল বাড়ি থেকে, তাদের সঙ্গে ফাইট করতে থাকে। ইয়ানের যে আরও কয়েকটা ভাবি আছে যারা সবাই ডিভোর্স পেপার নিয়ে চলে গিয়েছিল, তারা পর্যন্ত ফিরে এসেছে। আর এদিকে প্রিন্সেস জুকেও উদ্ধার করেছে। জু এখন মূলত ওই ফ্যামিলিতেই আছে। তো ওরা সবাই এক হয়ে লড়াই করতে গিয়েছে, আর সাথে ওখানে আমরা সং মাস্টারকেও দেখতে পাই, মানে ডিউক অফ হুজে। যাই হোক, এখন চারিদিকে লোকজন এদের ছড়িয়ে পড়েছে। ইয়াও তো ধরা পড়ে গিয়েছে, তো এই ইয়াও এখন নিজেকে বাঁচানোর জন্য ফাইট করবে, এটাই স্বাভাবিক। তো এখানে ফাইট চলতে থাকে, আর ওদিকে সেই রেসিডেন্সে ফাইট চলছিল ইয়নের সঙ্গে এখানে কিছু অ্যাসাসিনের। তবে ইয়ন এখানে একা একা ফাইট করে পারে না। কিছুক্ষণ পরে এখানে আমরা দেখতে পাই যে চলে এসেছে লেডি চু। চু বলে আমি থাকতে ইয়ানের কিছুই হবে না। তবে তারা ধরেও ফেলেছে কিন্তু ইয়াওকে এবার পাঠিয়ে দেওয়া হয় কারাগারের উদ্দেশ্যে, কারণ ইয়াওকে অ্যারেস্ট করা হয়েছিল। তবে এখন সবাইকে বাড়িতে পাঠিয়ে দিয়ে সেনকেও পাঠিয়ে দেওয়ার পরে একা হয়ে গিয়েছিল ইয়ান আর চু। তো ওরা একটা খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে, আর ওদের পিছনে 20-30 জনের মতো মানুষ পড়ে আছে। বাঁচতে হলে ওদেরকে এখন এই খাদে লাফ দিতে হবে। তো ওরা নিজেদের জীবন বাজি রেখে এই খাদে লাফিয়ে পড়ে। ওদিকে আমরা প্রিন্সেসকে দেখতে পাই। প্রিন্সেস মূলত যাচ্ছিল রাজার সঙ্গে দেখা করতে, রাজাকে এই ব্যাপারটা জানানোর জন্য, কিন্তু তখনই একজন অ্যাসাসিন কোথা থেকে একটা আসে আর প্রিন্সেসকে আঘাত করতে যাচ্ছিল। তখনই প্রিন্সেসের সামনে হানমেই চলে আসে, আর হানমেই ওখানে অজ্ঞান হয়ে যায়। সাথে সাথে রয়্যাল ফিজিশিয়ানকে ডেকে পাঠানো হয়। হানমেয়ের চিকিৎসা চলছিল, তবে বলা হচ্ছিল যে এখন তার ভাগ্য যে সে বাঁচবে কি মরবে। তো এখন হানমেয়ের পাশে বসে বসে প্রিন্সেস ভাবছিল যে হানমেই সত্যিই ওকে বাঁচিয়েছিল, কিন্তু হানমেয়ের বাড়ি তো নর্থ চি রাজ্যে, সেজন্য হানমেইকে সবসময় অবিশ্বাস করে এসেছে। তবে আজকে ওর বিশ্বাস হয়ে গিয়েছে। এদিকে চু আর ইয়ানের ফিরে আসার জন্য সবাই ওয়েট করছিল, কিন্তু কিছুক্ষণ পরে ওরা দেখে যে সং ভাই আর সেন এরা 3 জন ফিরে এসেছে। এবার লিয়াং বলে আমার বোন কোথায়? চুকে ইয়ানকে দেখতে পাচ্ছি না। তখন ওরা জানায় যে ওরা অন্যদিকে ঘুরে গিয়েছে এবং অ্যাসাসিনদের ওদের দিকে টার্গেট করেছিল। আর এদিকে আমরা সেই লোকগুলোকে দেখতে পাই যারা মূলত চু আর ইয়ানকে টার্গেট করেছিল। এবার তারাও কিন্তু পাহাড়ের নিচে এসে খুঁজছে।
এদিকে আমরা দেখতে পাই এরা একটা গহীন জঙ্গলের ভিতরে আটকা পড়ে গিয়েছে। এরা দুজনেই পানিতে পড়ে গিয়েছিল, তবে পা বেশ অনেকটাই ডিপ হয়ে কেটে গিয়েছিল ইয়ানের। ইয়ান এখন উঠতেও পারছে না। চুয়োকে বলে তুমি এখানে চুপচাপ বসে থাকো, আমি আগুন জ্বালানোর চেষ্টা করছি। কিছুক্ষণ পরেও একটা আগুন জ্বালায় আর একটা মাছ কোথা থেকে ধরে নিয়ে আসে খাওয়ার জন্য। এদিকে সেন বেশ অনেকটাই সুস্থ আমরা দেখতে পাই। সে কেসটা ইনভেস্টিগেট করতে ইয়াওয়ের কাছে পৌঁছে গিয়েছে। ইয়াওকে দেখা মাত্র বেশ একটু অবাক হয়ে যায়। সেন তখন বলে কি আপনি অবাক হচ্ছেন নাকি, কারণ আপনি তো ভেবেছিলেন আমি হয়তো মরেই গিয়েছি। তবে না, আপনার কেস ইনভেস্টিগেট করার জন্য আমি এখনও বেঁচে আছি। এদিকে রাত্রেবেলা ইয়ানের অবস্থা খুব খারাপ হলে চুয়োকে বারবার ডাকে আর কাঁদতে থাকে আর বলে যে তোমার কি হয়েছে, ঘুমিয়ে পড়ো না, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচবো না। এটা বলে ওর হাত পা ম্যাসেজ করে দিতে থাকে, মুছে দিতে থাকে আর বারবার কাঁদতে কাঁদতে বলে আমার ভুল হয়েছে, তখন উপর থেকে লাফ দিতে হতো না। আর তুমি যদি সত্যি সত্যি এখানে ঘুমিয়ে পড়ো তাহলে আমি এই জবাব কাকে দিব, প্লিজ তুমি জেগে ওঠো। এটা বলে ওকে বুকের ভিতরে জড়িয়ে নেয়। তো কিছুক্ষণ পরেই দেখা যায় যে ওর জ্ঞান ফিরে এসেছে। ইয়ান বলে তোমার বকবকানিতে আমার ঘুম ভেঙে গিয়েছে। আর এদিকে ওদের ভাইদের এবং সাথে লুসিফাকেও দেখতে পায়। তারা সবাই মিলে এদের দুজনকেই খুঁজছিল। ওরাও কিন্তু পাহাড়ের কাছে চলে এসেছে। ওদের হাতে একটা কম্পাস ছিল। লুসিফা বলে আমার এই কম্পাসের তো ম্যাজিক্যাল পাওয়ার দেখনি, এটা দিয়েই খুঁজে বের করে ফেলবো কোথায় ওরা আছে। ওরা এদিকে খুঁজছিল আর এরা এদিকে বেশ সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল। তো এখন যে অবস্থা তাতে ইয়ান বলে আমি আসলে তোমাকে একটা কথা বলতে চাই। আমি ভেবেছিলাম যে কখনো এই কথা তোমাকে জানাবো না, কিন্তু আজকে অবস্থা বা এরকম একটা সার্কামস্টেন্সে আমার মনে হচ্ছে কথাটা তোমাকে বলে দেওয়া উচিত। আসলে আমি মনে মনে তোমাকে অনেক বেশি পছন্দ করি, সেই প্রথম দিন থেকেই। হয়তো বা প্রথমে বুঝে উঠতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। আর আমি নিজেকে এত বুঝিয়েছি তোমার প্রেমে পড়া যাবে না, কিন্তু তারপরেও দিনের পর দিন আমি শুধু তোমাকেই বেশি ভালোবেসে ফেলছি। তুমি কি আমাকে অ্যাকসেপ্ট করবে? কিন্তু চু এই মুহূর্তে ওর কোনো কথার জবাবই দেয় না। চু কি বা বলবে, আর ওর ফিলিংসটাও তো এখনো ও কনফিউজড। তো ওর হাতের উপর হাত রেখে চু বলে আমাকে আরও কিছু লাকড়ি নিয়ে আসতে হবে, কারণ আগুন জ্বালাতে হবে। তোমার জ্বর ছিল। যাই হোক, এবার ও ভিতরে চলে যায়। আর এদিকে ওর যাওয়ার পানে তাকিয়ে থাকে ইয়ান। পরদিন সকালবেলা ইয়ানের যখন ঘুম ভাঙে ও দেখে চু ওর পাশেই ঘুমিয়ে আছে। তো ও অনেকক্ষণ চুয়ের দিকে তাকিয়ে থাকে। ওর বারবার মনে হচ্ছিল এই মেয়েটা ওকে কি সত্যি অ্যাকসেপ্ট করবে নাকি করবে না। যাই হোক, যখন চুয়ের ঘুম ভাঙে চু ওকে টেনে উপরে তুলছিল কিন্তু তুলতে পারে না। ঠিক তখন একটা মেয়ে এদিকে আসে। তো এই মেয়েকে ওরা বলে যে তুমি কে। মেয়েটি তখন এদের বলে তোমরা কারা, এই গ্রামে তোমাদের তো কখনো দেখিনি, আমাদের গ্রামটা এই পাশে। ও এই ছেলেটিকে দেখে মনে হচ্ছে সে খুব ইনজুর্ড। তো তুমি কি কোনো ডক্টর দেখাতে চাও, না হলে তো তুমি পঙ্গু হয়ে যাবে। আমার গ্রামটা কাছাকাছি আছে, যদি তোমরা চাও তাহলে আমার গ্রামে তোমাদেরকে নিয়ে যেতে পারি। এই মেয়েটির নাম হলো আসেন। তো আসেন মূলত খুবই কাইন্ড হার্টেড একটি মেয়ে এবং সে মানুষকে হেল্প করতে অনেক বেশি পছন্দ করে। আর সেজন্য ও নিজের বাড়িতে নিয়ে চলে আসে এদের দুজনকে। তবে এখানে একটা কাণ্ড ঘটে গিয়েছে। মূলত ইয়ান নিজেদের পরিচয় দিয়েছে ওরা হাজব্যান্ড ওয়াইফ এবং ওরা একটা বাণিজ্য করার জন্য যাচ্ছিল, কিন্তু প্রতিমধ্যে ডাকাত এসে ওদেরকে হামলা করায় ওরা নিচে পড়ে যায়। যাই হোক, এখন যেহেতু আসেন মনে করছে ওরা হাজব্যান্ড ওয়াইফ, তাই আসেন একটা টোটকা বলে দেয় চুকে আর বলে যে তুমি এভাবে তোমার স্বামীর পা যদি ম্যাসাজ করো তাহলে সে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে, না হলে তোমার স্বামী কিন্তু সারা জীবনের মতো পঙ্গু হয়ে যেতে পারে। তো এখন ওর পাটা ম্যাসাজ করতে থাকে চু। এবার চু ম্যাসাজ যখন করছিল তখন আবার মনে মনে অনেক বাটারফ্লাই উঠছিল ইয়ানের। ইয়ানের যেহেতু বয়সটাও কম আর চুকেও অনেক ভালোবাসে, তাই একটু উত্তেজিত হওয়াটা স্বাভাবিক। এদিকে চু কিন্তু কিছু ফিল করছে না। ইভেন ইয়ানের যে ভিতরে ভিতরে এত উত্তেজিত হয়ে পড়ছে সেটা পর্যন্ত ও দেখতে পাচ্ছে না। ওই এমনি গল্প করছিল আর ওকে ম্যাসাজ করছিল। যাই হোক, এবার ম্যাসাজ করতে করতে ওর হাতও এত বেশি দূরে নিয়ে ফেলে যে এবার একটু মনের ভিতরে আরেকটু দোলাচলের সৃষ্টি হয়ে যায় ইয়ানের। ইয়ান তখন ওর দিকে তাকায়। এবার চু তো বুঝতে পারে না যে ইয়ান কেন ওর দিকে এভাবে তাকাচ্ছে। তো এবার চু যখন দেখে যে ওর হাত অলরেডি অনেক দূরে চলে গিয়েছে, তখন ও ইয়ানকে বলে তুমি থাকো, আজ অনেক হয়েছে, আমি একটু বাইরে যাচ্ছি। এরপরে ও বাইরে আসে আর আসেনকে দেখতে পায় যে ও অনেক কিছু নিজের হাতে তৈরি করে। এবার ও আসেনের সঙ্গে একটু গল্প করছিল, ওর হাজব্যান্ড সম্পর্কেও গল্প করছিল। আসলে আসেনের হাজব্যান্ড মূলত পঙ্গু, সেজন্য ও এই ব্যাপারটা এত বেশি সবসময় একটু কনসার্ন থাকে। এদিকে আমরা দেখতে পাই এরা ঘুরতে ঘুরতে সেই জায়গায় চলে এসেছে যে জায়গা থেকেই মূলত ওই গ্রামের ভিতরে ঢুকেছে এরা দুইজন। তো এরপরে আমরা দেখতে পাই আসেনের হাজব্যান্ড কাজ থেকে যখন ফিরে আসে তখন এই দুজনকে দেখে বেশ অবাক হয়ে বলে এরা কারা। আসেন বলে ওরা আসলে একটু শত্রুর কবলে পড়েছিল, সেজন্য ওদেরকে আমি এখানে নিয়ে এসেছি, ওরা খুবই ভালো। যাই হোক, এরপরে আসেনের হাজব্যান্ডকে দেখে চু আর ইয়ান দুজনেই বুঝতে পারে যে আসেনের হাজব্যান্ড মূলত নর্থ চি এর লোক, মানে নর্থ চি রাজ্যেই ওর বাড়ি ছিল, তবে এখন ওরা এই রাজ্যেই থাকছে।
এবার রাত্রেবেলায় যখন ওরা ঘুমাতে যাবে তখন ঘুমাবে কিভাবে? একটাই বেড আর নিচের জায়গাটাও পরিষ্কার নয়। চু বলে একটাই তো রাত, আমরা কোনোভাবে ম্যানেজ করে নিব, না হয় একসঙ্গেই ঘুমাবো। যদি আমরা আলাদা আলাদা ঘুমাই আর বাইরের ওরা যদি বুঝতে পারে তাহলে মানুষ আমাদের সন্দেহ করবে, ভাববে যে আমরা কোথা থেকে না জানি এসেছি। তাই আমার মনে হয় আজকে রাতটা একটু কষ্ট করে একসঙ্গে ঘুমিয়ে পড়ি। এরপরে ওরা দুজনেই শুয়ে পড়ে। তবে যেহেতু অসুস্থ ছিল ইয়ান, তাই ওকে ব্ল্যাঙ্কেটটা দিয়ে দিয়েছিল চু আর বলে যে তুমি কম্বল মুড়ি দিয়ে ঘুমাও। কিন্তু কোনো মতেই ঘুম আসছিল না ইয়ানের। ইয়ান অনেকক্ষণ ধরে চুয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। ওর একটা চুল যখনই সরিয়ে দিতে যাচ্ছিল তখনই ওর দিকে ফিরে চু আর বলে কি হলো, ঘুম আসছে না? ইয়ান বলে না, এভাবে কি ঘুম আসে? চু বলে চোখ বন্ধ করো আর ঘুমানোর চেষ্টা করে। কিন্তু তাও ইয়ানের কোনো ঘুমটুম আসছিল না। ইয়ান এবার আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে আর চুয়ের দিকে এগোতে থাকে। এর পরে ঠিক কী হয় তা আমরা জানি না, কারণ এখানে এই এপিসোডটা শেষ হয়ে যায়। এর সাথে সাথেই আমি দ্বিতীয় পার্টের গল্প শেষ করছি। তো এই পার্টের গল্প আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই জানাবেন। যদি একটু ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট করবেন। যারা চ্যানেলে একেবারে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের পার্টে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।